মামি ওয়াটা, এটা এক ধরনের বিশ্বাস। সেখানে মানুষেরা নদীর তলদেশের জিনদেরকে মূলত মামি ওয়াটা বলে থাকে। নাইজেরিয়ার দক্ষিণ আর পশ্চিম অংশে মামি ওয়াটা বিশ্বাস নাকি খুবই শক্তিশালী। তো চলুন, কি কি ঘটনা ঘটেছিল যার আলোকে এই ধরনের বিশ্বাস তাদের মধ্যে দৃঢ় হয়েছে, আমরা সেই জিনিসগুলো শুনে আসি। কয়েকজন জেলে নাকি বিক্ষিপ্তভাবে তারা মাছ ধরছিল, তবে তারা কাছাকাছি ছিল। এই এফিক নদীতে তারা মাছ ধরছিল। হঠাৎ করে তারা সবাই দূরে একটা নৌকা দেখতে পায়। নৌকাটা খুব উজ্জ্বল ছিল। তারা দেখতে পায় ওই নৌকার উপর দাঁড়িয়ে একটা নারী অবয়ব এক মোহনীয় সুরে গান গাইছে। এই সুরে তারা মোহগ্রস্ত হয়ে মাছ ধরা বাদ দিয়ে নৌকা নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কে কার আগে যাবে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। একজন একটু দ্রুতই ওই নৌকার কাছাকাছি চলে যায়। যখনই সে নৌকার কাছাকাছি চলে যায়, হঠাৎ করেই নৌকাটা অদৃশ্য হয়ে যায়। আর যে সবচেয়ে কাছাকাছি চলে গিয়েছিল দ্রুত নৌকা নিয়ে, তার নৌকাটা উল্টে যায়। এই অবস্থা দেখে ভয়ে আশেপাশে যে নৌকাগুলো চলে এসেছিল তারা দ্রুত নৌকা ঘুরিয়ে অন্যদিকে চলে যেতে থাকে। একটা সময় মনে হলো এই ব্যক্তিটা তো বিপদে পড়ে গেছে, তাকে তো উদ্ধার করা প্রয়োজন। তারপর আবার তারা ঘুরে ওখানে চলে আসে, নৌকাটা উল্টানো অবস্থায় পায়, কিন্তু ওই ব্যক্তির ডেড বডি আর কখনোই পাওয়া যায়নি। সে এইভাবেই হারিয়ে যায় সবার সামনে থেকেই। এরপরে আর একটা ঘটনায় আসি। গ্রামবাসীরা রাতের বেলা একবার হয় কি নদীর দিক থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। কয়েকজন নারী চিন্তা করলো যে আহারে, বাচ্চাটা কান্নাকাটি করছে, বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে আসি। তো তারা শিশুটাকে বাঁচাতে এগিয়ে যায়। তারা নদীর কাছে গিয়ে দেখে নদীর উপরে ভাসছে একটা শিশু আকৃতির পুতুল। এটা আসলে বাচ্চা না, একটা পুতুল ভাসছে। ভদ্র মহিলারা যখন ওই নদীর কাছে এসেছে, তারা যখন দেখতে পেলেন একটা পুতুল, ওই পুতুল থেকেই এরকম কান্নার আওয়াজ আসছে, তারা তো বেশ ভয় পেয়ে যায়। আর তাদের সবার সামনেই হঠাৎ করে ওই পুতুলটা পানির নিচে ডুবে যায়। যারা ওই রাতে নদীর কাছে গিয়েছিল তাদের মধ্যে নাকি 2 জন অসুস্থ হয়ে পড়ে। 1 সপ্তাহের মধ্যেই এই 2 জন মারা গিয়েছিল। তবে অন্য যারা গিয়েছিল এই 2 জন ছাড়া তারা সুস্থ ছিল। এরপরে আর একটা ঘটনায় আসি। একটা তরুণ, সে বলেছিল ঘটনাটি, সে নদীর ধারে এক সুন্দরী নারীকে দেখেছিল। নারী তাকে বলেছিল, তুমি যদি আমাকে বিয়ে করো আমি তোমাকে অনেক ধন সম্পত্তি দিব। ওই তরুণটা নাকি প্রথমে রাজি হয়েছিল, কিন্তু তার সাথে থাকা জেলেরা তাকে জোর করে নিয়ে যায়। তারা বলে, খবরদার, এরকম অপরিচিত ব্যক্তির প্রস্তাবে রাজি হয়ে না। পরের দিন নাকি এই তরুণের খুব জ্বর আসে। তখন গ্রামের ইমামের কাছে নিয়ে যায়। ইমাম সাহেব বলেন, আরে এটা তো একটা মায়াজাল। এরা পানির নিচে জিন, যারা এই এফিক নদীর নিচে থাকে, মানুষকে প্রলোভন দেখিয়ে নিয়ে যায় আর মেরে পুরো শরীরটাই খেয়ে ফেলে, ডেড বডিও পাওয়া যায় না। ইমাম সাহেব তাকে রুকিয়া করে দেন, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। ওই সময় যদি জেলেরা তাকে দেখে না ফেলতো, তাকে যদি ওখান থেকে সরিয়ে না নিয়ে যেত, তারা তো প্রবীণ জেলে ছিল, অনেক কিছুই বুঝতে পারত। তা না হলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হয়ে যেত। একদিন কয়েকজন জেলে নাকি মাছ ধরছিল। গভীর রাতে তারা মাছ ধরছিল। তারা যখন মাছ নদীতে, তখন নাকি হঠাৎ তারা দেখে লম্বা লাল চুলওয়ালা এক নারী পানির উপর দাঁড়িয়ে আছে। তার শরীর ছিল সোনার মতো ঝকমক করা গহনা দিয়ে সজ্জিত, আর শরীরের নিচের অংশ নাকি মাছের মতো ছিল, আঁশযুক্ত ছিল, আর শরীরের উপরের অংশটা এরকম গহনা দ্বারা সজ্জিত ছিল। নারীটা জেলেদের দিকে তাকিয়ে হাসল। মুহূর্তের মধ্যে এক দমকা হাওয়া এসে একটি জেলেকে নিয়ে নাকি অদৃশ্য হয়ে গেল। তার দেহ আর কোনোদিন পাওয়া যায়নি। এরপরে আসি অন্য আরেকটা ঘটনায়। এক জেলে এক রাতে নদীর ধারে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল ঢাক ঢোলের আওয়াজ, আর দেখলো পানির উপর কয়েকটি নারী নাকি নাচানাচি করছে। এক নারী তার দিকে হাত বাড়িয়ে বলল, এসো,
আমাদের সাথে এসো। সে কিন্তু এই মায়াজালে আবদ্ধ হয়নি, সে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সে বাড়িতে এসে এই ঘটনা বলে। এই ঘটনা বলার পর থেকে নাকি সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সে এরপর অনেক অসুস্থ হয়ে পড়ে। অসুস্থতার কারণে সে কয়েক মাসের মধ্যে মারাও যায়। তবে মারা যাওয়ার আগ পর্যন্ত নাকি সে পাগলের মতো বলতো, তারা আমাকে ডাকছে, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। এরপর আর একটা ঘটনায় আসি। এক তরুণী কয়েকদিন ধরে আসলে ভিন্ন রকমের আচরণ করছিল, অস্বাভাবিক আচরণ করছিল। রাতে সে নদীর ধারে চলে যেত আর পানির দিকে তাকিয়ে হাসতো। এক রাতে হঠাৎ সে চিৎকার করতে করতে অচেতন হয়ে যায়। তখন সে নিজে থেকেই বলছিল, আমার বিয়ে হয়েছে মামি ওয়াটার সাথে, আমি আর ফিরবো না। তারপর কয়েকদিন পর তাকে নদীতে মৃত অবস্থায় পাওয়া যায়। তার আঙ্গুলে ছিল অদ্ভুত নীল রঙের আংটি। এরপরের ঘটনায় আসি। কয়েকজন জেলে নদীর মাঝখানে আটকা পড়ে। হঠাৎ পানির মধ্যে বিশাল ঢেউ ওঠে, তাদের নৌকা ডুবে যায়। তারা সাঁতরে তীরে আসে, কিন্তু একজনকে পাওয়া যায়নি। কয়েকদিন পর তার লাশ পাওয়া যায়, তবে এই লাশটা অন্য রকমের ছিল। আশ্চর্যজনকভাবে লাশের শরীর নাকি এতটাই শুকনো ছিল যেন সে কখনো পানিতে ডোবেই নাই, অথচ পানির ভেতর থেকেই তাকে উঠানো হয়েছে। তার শরীরে কোনো পানি নাই। কি অদ্ভুত ব্যাপার! এই লাশটার কিছু হয় নাই। মামি ওয়াটা কিন্তু লাশ নিয়ে খেয়ে ফেলে। এর ডেড বডিতে কোনো ধরনের কোনো আঘাত চিহ্ন ছিল না। তবে অদ্ভুত ব্যাপার এটাই, পানিতে ডুবে থাকলেও তার শরীর ছিল শুকনো। এক রাতের বেলা একদল জেলে নদীর কাছ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা শুনতে পেল নদীর ভেতর থেকে এক শিশুর মিষ্টি হাসি। সবাই ভেবেছিল নদীর ধারে কেউ আছে, কিন্তু কাছে যেতেই পানি সরে গিয়ে ভেতর থেকে কয়েকটা হাত বের হলো আর এক জেলেকে টেনে নিল ভেতরে। তারপর পানি যতটুকু অংশ সরে গিয়েছিল সেটা মিলিয়ে যায়, আর ওই লোকের লাশ আর কখনোই পাওয়া যায়নি। এক জেলে ভোরবেলা নদীতে নৌকা নিয়ে বের হয়েছিল। হঠাৎ সে দেখে নদীর মাঝখানে একটা সাদা ঘোড়া দাঁড়িয়ে আছে। অবাক হয়ে সে কাছে যেতেই ঘোড়াটা ধীরে ধীরে পানির নিচে মিলিয়ে যায়। সে ফিরে এসে এই ঘটনা অন্যান্য জেলে ভাইদের কাছে বলে। কয়েকদিন পর নাকি এই জেলেটা উধাও হয়ে যায়। তার নৌকাটা ওই নদীতে পাওয়া গেলেও তাকে আর কখনোই পাওয়া যায়নি। তবে হ্যাঁ, ওই নৌকার ভেতরে নাকি কিছু ভেজা সাদা লোম পড়েছিল, এতটুকুই আলামত ছিল, আর কিছু ছিল না। নদীতে কয়েকজন শিশু মাছ ধরতে গিয়েছিল। তারা একটি অদ্ভুত মাছ পায়। মাছটির চোখ ছিল লাল। গ্রামের এক ব্যক্তি সাহস করে সেটা রান্না করতে চাইল। রান্না করলো। রান্না শুরু করার পর পুরো ঘর নাকি ধোঁয়ায় ভরে যায়, আর রান্না করা হাঁড়ি হঠাৎ করেই ধরাম করে শব্দ করে ফেটে যায়। যারা মাছ খেতে চেয়েছিল তারা পরের দিন অসুস্থ হয়ে পড়ে, তবে তারা মারা যায়নি। এক যুবক নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। 7 দিন পর সে হঠাৎ গ্রামে ফিরে আসে। সাথে ছিল এক অদ্ভুত সুন্দরী নারী। সে সবাইকে বলে, এ আমার স্ত্রী, আমরা নদীর নিচে বিয়ে করেছি। ওই নারীটা নাকি কারোর সাথে কথা বলতো না, শুধু অদ্ভুত ভাবে তাকিয়ে থাকতো। কিছুদিন পর যুবক আবার উধাও হয়ে যায়। এরপর ওই নারীটাকেও আর কেউ কখনোই দেখেনি। একদিন নদীতে হঠাৎ ভেসে ওঠে একটি কফিন। লোকজন ভয়ে সেটি তীরে আনার চেষ্টা করে, তো লোকজন ভয়ে সেটি তীরে তুলতে সাহস করে না। শেষমেশ কয়েকজন যুবক দড়ি দিয়ে কফিনটা বেঁধে আনে। কফিন খুলতেই দেখা যায় ভেতরে কোনো দেহ নেই, শুধু ভিজে যাওয়া লাল একটি কাপড় আর নারীর লম্বা কালো চুল রয়েছে। চুলটা কাটা আর কি। জেলে নদীতে মাছ ধরতে নেমেছিল। কিছুক্ষণ পর সে হঠাৎ থেমে যায়। তার সাথের নৌকার উপর থাকা জেলেরা দেখে সে এক দৃষ্টিতে নদীর পানির নিচের দিকে তাকিয়ে আছে। তাকে টেনে তীরে আনা হলে দেখা যায় তার চোখ কেমন অদ্ভুত সাদা হয়ে গেছে। স্থানীয় ইমামের প্রচেষ্টার ফলে কয়েক ঘন্টা পর
সে আল্লাহর রহমতে স্বাভাবিক হয়। কিন্তু সে শুধু একটা কথাই বলে, আমাকে কয়েকজন অদ্ভুত সুন্দর নারী পানির নিচ থেকে তাদের দিকে ডাকছিল। কয়েকজন জেলে মাছ ধরতে গিয়ে দেখলো পানির উপর কয়েকটা মোমবাতি জ্বলছে। বাতাস বইছিল, তবুও সে মোমবাতি নিভছিল না। কৌতূহল নিয়ে এক জেলে কাছে যেতেই হঠাৎ মোমবাতিগুলো পানির নিচে মিলিয়ে যায়। পরদিন সকালে ওই জেলেকে মৃত অবস্থায় পাওয়া গেল, তার ঘরের ভেতরেই, নদীতে না কিন্তু, তবে তার হাতের তালুতে মোমের মতো দাগ ছিল। পরের ঘটনায় আসি। কয়েকজন জেলে হঠাৎ পানির ভেতরে এক ঝলমলে সোনার থালা ভেসে উঠতে দেখে। একজন লোভ সামলাতে না পেরে সেটি তুলে নেয়। সে রাতেই প্রচন্ড জ্বরে আক্রান্ত হয় সে। 3 দিনের মধ্যেই সে মারা যায়। লোকজন বলে মামি ওয়াটাই নাকি তাকে নিয়ে গেছে। এক ব্যক্তি দেখলো গভীর রাতে নদীতে এক নৌকা চলছে, অথচ কেউ চালাচ্ছে না সেই নৌকাটা, একা একাই চলছে। নৌকাটা নিজে থেকেই গ্রামের ঘাটে এসে থামে। ভয়ে কেউ কাছে যায়নি। সকালে নৌকাটা মিলিয়ে যায়। শুধু ঘাটের মাটিতে লম্বা নখের আঁচড়ের মতো একটা দাগ থেকে যায়। এক জেলে সন্ধ্যায় মাছ বিক্রি করে ফেরার সময় নদীর ধারে এক নারীর কান্নার শব্দ শুনতে পায়। কাছে গিয়ে দেখে এক সুন্দরী নারী বসে কাঁদছে। জেলে তার কাঁধে হাত দিতেই নারীটা মুখ তুলল। চোখে ছিল অন্ধকার গহ্বর, কোনো চোখ নেই, জাস্ট সেখানে দুটো গর্ত, আর এই গর্তের মধ্যে কালো নিকষ অন্ধকার দেখা যাচ্ছে। জেলে ভয়ে চিৎকার করে পালায়। এই ঘটনার পর নাকি সে কয়েকদিনের মধ্যেই অন্ধ হয়ে যায়। অনেক চিকিৎসার পরও সে কখনোই ভালো হয়নি। এক সন্ধ্যায় কয়েকজন যুবক নদীর পাশে গান বাজনা করে বেশ শব্দ টব্দ করছিল আর কি। তো রাত যখন একটু গভীর হয়েছে, তখন হঠাৎ করে দেখে তাদের এই গান বাজনার সাথে তাদের থেকে একটু দূরে নদীর ভিতরে পানির উপর একদল নারী নাচছে, আর তাদের মাঝখানে বরকনের মতো করে সেজেগুজে কেউ বসে আছে। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার তারা লক্ষ্য করলো। এখানে কনে সাজে যে বসেছিল এই মেয়েটাকে দেখে চেনা চেনা মনে হচ্ছিল। পরে তারা চিনতে পারে যে এই মেয়েটাকে, তারা বুঝতে পারলো বেশ কিছু বছর আগে গ্রামে নিখোঁজ হয়ে যাওয়া এক মেয়েটাই হচ্ছে এই কনে। ছেলেগুলো ভয়ে চিৎকার করে পালিয়ে যায়। পরদিন তাদের মধ্য থেকে শুধু একজনের রহস্যজনকভাবে অন্তর্ধান ঘটে, অর্থাৎ সে হারিয়ে যায়। সে যে কোথায় হারিয়ে গিয়েছিল আর জানা যায় না। এক জেলে সন্ধ্যায় নদীতে নৌকায় বসে মাছ ধরছিল। হঠাৎ নদীর ভেতর থেকে ধোঁয়া উঠে আসে। যদিও বাতাস একটুও তখন ছিল না। ধোঁয়ার ভেতর থেকে এক অদ্ভুত নারীর মুখ দেখা যায়, মুখে হাসি, চোখে লাল আলো। জেলেটি চিৎকার করতে করতে নৌকা ছুঁড়ে সে চলে আসার চেষ্টা করে। অর্থাৎ নৌকা থেকে নেমেই নৌকাটা সে কি করেছে, মনের অজান্তেই পানির মধ্যে আবার ধাক্কা দিয়ে ছুঁড়ে দিয়েছে। সে নৌকার আসলে উপরে বসা ছিল, সে দ্রুতই তীরে আসতে সক্ষম হয়েছিল। এই ঘটনার পর সে বেশ কয়েক সপ্তাহ অসুস্থ থাকলেও তবে তার সাথে অন্য ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটেনি। সে অবশ্য মাছ ধরা ছেড়ে দিয়েছিল, সে আর মাছ ধরতে যেত না। তার কোনো অন্তর্ধান বা সে হারিয়েও যায়নি বা সে মারাও যায়নি। গ্রামের এক যুবক নদীর ধারে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পেল পানির ভেতর থেকে এক বিশাল সাপ উঠছে, কিন্তু সেই সাপের মাথা মানুষের মতো। যুবকটা দৌড়ে পালালো। এরপরে ওই যুবকটা ইমাম সাহেবের কাছে গেলে ইমাম সাহেব বলেন যে ওই সাপটা মূলত মামি ওয়াটা ছিল। সে রূপ পরিবর্তন করে বা রূপ চেঞ্জ করে এই ধরনের একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছিল। এক জেলে হঠাৎ পানির মধ্যে সোনার মাছ নাকি দেখতে পায়। সেই মাছটা ধরার সে চেষ্টাও করে। একটা পর্যায়ে নাকি সে ওই মাছটা ধরতেও পারে, তবে ওই সময় পানিতে অনেক ঢেউ সৃষ্টি হয়, মানে এমন ঢেউ, এই ঢেউয়ে সে ডুবেই যাবে। সে ওই মাছটা ধরতেও পারে, তবে সে যখন তীরে আসে দেখে যে এটা কোনো মাছ না, এটা একটা পাথর। এটা দেখে সে খুবই অবাক হয়। পাথরটা সে নিয়ে আসেনি, পাথরটা সে তাৎক্ষণিক
নদীর মধ্যে ফেলে দেয়। তবে এই ঘটনার কারণে তার অবশ্য কোনো ধরনের কোনো সমস্যা হয়েছিল বলে শোনা যায় না। গ্রামে কিছু মানুষ নদীর পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ নদীর ভেতর থেকে এক নীল আলো ফুটে উঠল। আলোতে একজন সুন্দরী নারী ভেসে উঠল, হাত বাড়িয়ে তাদেরকে ডাকলো। একজন ব্যক্তি আবার কিছুটা কাছাকাছি চলে যায় নদীর, আর তখনই নাকি সে অদ্ভুতভাবে পানির মধ্যে মিলিয়ে যায়। সেখানে দাঁড়ানো লোকরা হঠাৎ করে হতবাক হয়ে এই দৃশ্য দেখে। এরপর তারা দ্রুত সেখান থেকে পালিয়ে চলে আসে এবং গ্রামে এসে এই ঘটনাটি খুলে বলে। এই যে এই সমস্ত ঘটনাগুলো প্রিয় লিসেনার্স বললাম, এটা কিন্তু অনেক দিনের ব্যবধানে যে ঘটেছে বিষয়টা এরকম না। এই সমস্ত ঘটনাগুলো নাকি 1 মাসের ভেতরে ঘটেছিল। আর এই সমস্ত ঘটনাগুলো এত দ্রুত ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে যে মানুষের মধ্যে ভয়ঙ্কর এক আতঙ্ক বিরাজ করা শুরু করে। এই সমস্ত ঘটনাগুলোর কারণে আশেপাশের জেলেরা প্রায় মাছ ধরা বন্ধই করে দিয়েছিল। তারা ভয়ে আর নদীতে যেত না। এদিকে তাদের জীবিকার প্রধান মাধ্যম হলো মাছ ধরা। এখন তারা কি করবে? এফিক নদীর পাশের কয়েকটি গ্রামের জেলেরা মিলে এই বিষয় নিয়ে আলোচনা করলে তারা অনেকের মুখেই এই সমস্ত ঘটনাগুলো আসলে যে শুনেছে তারাও বলে যে এটা তো একটা সমাধান করতে হবে, এভাবে তো চলতে পারে না। দেখা গিয়েছে যে অনেক আগে কেউ একজন গায়েব হয়ে গেছে, হঠাৎ করে নদীর মধ্যে দেখা যাচ্ছে তাকে, যেমনটা আমরা একটু আগে শুনেছি একজন মেয়ে, সে অনেক আগে হারিয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করে তাকে দেখা গিয়েছে যে এই নদীর মধ্যে। এরকম তো অনেক ঘটনাই ঘটে যাচ্ছে প্রতিনিয়ত। তার মানে বোঝা যাচ্ছে এই সমস্যাটা এই 1 মাস 2 মাসের সমস্যা না, এটা অনেক আগে থেকেই ঘটছে। হঠাৎ করে এটা প্রকট আকার ধারণ করেছে। এখন কি করা যায়? তারা সবাই মিলে মসজিদের ইমামের সাথে যোগাযোগ করে। তো ইমাম সাহেব যারা ছিলেন তারা কেউই এই বিষয়ে হস্তক্ষেপ করতে চান না। এই বিষয়ে কোনো ধরনের কোনো পদক্ষেপ নিতেই তারা সাহস করেন না। তবে একজন ইমাম বলেন যে আপনারা আগামীকাল মাগরিবের নামাজের পরে আসেন, আমি চেষ্টা করব কিছু করার জন্য। কতটুকু পারবো আমরা আসলে কেউই বলতে পারবো না, কারণ এই বিষয়টা খুবই জটিল। মানুষ পরদিন তার কাছে যায়, কিন্তু গিয়ে দেখেন সেই ইমাম সাহেব আর নেই। তিনি কোথায় যেন চলে গিয়েছেন, তার আর খোঁজ খবরই পাওয়া গেল না। একটা সময় তারা এক স্থানীয় তান্ত্রিকের কাছে যায়। সে বলে সে এটা সমাধান করে দেবে, তবে সে মোটা পারিশ্রমিক দাবি করে। গ্রামবাসীরা এতে অবশ্য রাজি হয়ে যায়, কারণ তারা এই সমস্যার সমাধানের জন্য মরিয়া হয়ে গিয়েছিল, আর মরিয়া হওয়াটাই স্বাভাবিক। তান্ত্রিক তার সকল সরঞ্জামাদি নিয়ে পরের দিন সন্ধ্যায় নদীর পাড়ে গিয়ে আসন বসায়। সাথে গ্রামের কয়েকজন শক্তিশালী তিনজনের মতো আর কি 3 জন পুরুষ নিয়ে যায়। বাকিরা একটা নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে থাকে। তান্ত্রিক একটি দাগ কেটে দেয় এবং বলে কেউ এর ভিতরে আসবেন না। আর নদীর পাড়ে তান্ত্রিক 2টি বৃত্ত এঁকে একটিতে সে এবং অপরটিতে তার সাথে আসা যে কয়েকজন ছিল তাদেরকে বসায়। তার সামনে 2টি গর্ত করে, একটাতে কয়েকটি পশুর তাজা রক্ত, অপরটিতে আগুন জ্বালিয়ে সে তার মন্ত্র পাঠ করতে থাকে। হঠাৎ নদীর মধ্যে উত্তাল ঢেউ শুরু হয়ে যায়। পানি নদীর পাড়ে আছড়ে পড়তে থাকে। কিছুক্ষণ পরে অদ্ভুত এক শব্দ শোনা যায়, যা ছিল ভয়ঙ্কর। এই দৃশ্য দেখে 3 জনের একজন মাটিতে লুটিয়ে পড়ে যায়, আর বাকিরা দোয়া দুরুদ পড়তে থাকে। তারা অবশ্য মুসলিম ছিল। তা দেখে হঠাৎ কয়েকটি বিষয় সামনে চলে আসে। সেটা হচ্ছে তারা দেখে যে হঠাৎ করে কয়েকটি ভয়ঙ্কর অবয়ব পানির নিচ থেকে উঠে আসে। তখন তান্ত্রিক তার মন্ত্র পাঠ আরো বাড়িয়ে দেয়, আর বারবার একটা কথাই বলছিল, আমার বলি গ্রহণ করুন। তখন এই পাশের লোকেরা মনে করেছিল পাশে পড়ে থাকা এই রক্তের কথাই বলছে, কিন্তু অবয়বগুলো শুধু ভয়ঙ্কর শব্দ করে যাচ্ছিল, আর সাথে নদীর ঢেউ বেড়েই যাচ্ছিল। হঠাৎ করে অবয়বগুলো এসে তান্ত্রিককে ধরে তার শরীর ছিঁড়ে ফেলে। এরপর সবকিছু শান্ত হয়ে যায়। বৃত্তের ভিতরে থাকা লোকগুলো চিৎকার করে উঠে, আর এর ভিতর থেকে একজন পালিয়ে যায়, আরেকজন অজ্ঞান হয়ে যায়। যখন সবকিছু নীরব, গ্রামবাসী এসে যেখানে আসলে ওই যে বৃত্ত টাকা হয়েছিল, এখানে তো শুরুতেই একজনের অবস্থা খারাপ, পরে তো চিৎকার দিয়ে একজন অজ্ঞান হয়ে গেছে, এই 2 জনকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু
অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে তান্ত্রিককে যে টেনে ছিঁড়ে ফেলে দিল, তান্ত্রিকের শরীরের একটা অংশও সেখানে ছিল না, শুধু রক্ত পড়েছিল কিছুটা। মূলত এই যে তিনজনের মধ্যে একজন তো সেন্সলেস হয় নাই, সে চিৎকার দিয়ে পরে বের হয়ে চলে আসছিল। আর একজন তো ভয়ঙ্কর ঘটনা দেখেই অজ্ঞান হয়ে যায়, আর আরেকজন তো শুরুতেই তার অবস্থা খারাপ হয়ে যায় আর কি। তো এদের কাছ থেকে তো আরো পুঙ্খানুপুঙ্খ বিবরণ তো সবাই শোনেই, আর দূরে দাঁড়িয়ে থেকে তো আরো লোকজন এই দৃশ্য দেখেছিল। এখন এই সমাধান কি হবে না? লোকজন অন্য এক ইমামের কাছে গেলে ইমাম সাহেব বলেন, আমি আসলে এই ব্যাপারগুলো মোটামুটি জানি, কিন্তু এখানে আমার কিছুই করার নেই, কারণ এদের শক্তির সামনে টিকে থাকার মতো জ্ঞান আমার নাই। তবে আপনার নদীর অপর পাশে থাকা নদীর ঘাটের মসজিদের এক ইমাম সাহেব আছে, যার নাম হচ্ছে দাউদ হাউসা, তার কাছে যেতে পারেন, হয়তো তিনি আল্লাহ চাহেন তো কোনো একটা সমাধান দিতে পারবেন। এর ভিতরে তাদের মধ্যে যারা নদীতে মাছ ধরতে যেত তাদের সাথে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। জেলেদের জালে মাছ আসা বন্ধ হয়ে যায়, অথচ তারা এতদিন এই নদীতে মাছ ধরে তাদের জীবিকা চালিয়ে যাচ্ছিল। মাছ না ধরে তো উপায় নাই, যতই ভয়ঙ্কর ঘটনা ঘটুক, তারা তো এই প্রফেশনের উপরই নির্ভরশীল। কি করবে, ভয় পেলেও তো যেতেই হবে, এই জন্যই কিন্তু তারা গিয়েছিল। জেলেদের মধ্যে যারা অন্য ধর্মাবলম্বী ছিল তারাও তাদের ধর্মগুরুর কাছে যান, কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারেনি। তবে তারাও এই দাউদ হাউসার নামই বলেছিলেন। দাউদ হাউসা ছিলেন খুবই আল্লাহওয়ালা মানুষ। তিনি নাকি সবসময় মানুষকে ইসলামের দাওয়াত দিতেন, দাওয়াতি কাজ করাটাই তার মেইন একটা কাজ ছিল। সে দিনের সিংহভাগ সময়ই দাওয়াতি কাজ করতেন। মসজিদে ইমামতির সময়টা বাদে পুরোটা সময় বলা চলে উনি দাওয়াতি কাজ করতেন। আর ওনার যে ছেলেরা ছিল তারাও দাওয়াতি কাজ করলেও অন্য কিছু প্রফেশনে তারা ছিল, যার কারণে এই দাউদ হাউসা উনি পুরোটা সময় দাওয়াতি কাজ করার সময়টা পেতেন বা সময়টা দিতে পারতেন। গ্রামের সবাই তার কাছে গেলে তিনি সব ঘটনা শুনে বলেন যে আপনারা যান, আমি ইনশাল্লাহ শুক্রবার জুম্মার নামাজ পড়ে আপনাদের সাথে দেখা করব, বা আমি চেষ্টা করব আপনাদের সাথে জুম্মার নামাজ পড়ার জন্য। তো 3 দিন পর শুক্রবার ইমাম দাউদ হাউসা উনি আসেন, এবং উনি জুম্মার নামাজের আগেই এসেছিলেন। লোকজনের সাথে জুম্মার নামাজ আদায় করে তিনি সবাইকে নিয়ে বসেন আর বলেন, আমি এই কাজ সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ। তবে এই পানির জিন বা মামি ওয়াটা কেন আপনাদের সাথে এমন করছে সেটা কি জানেন? এর পুরোটা দোষ আপনাদেরই। হঠাৎ করে কেন আপনাদের সাথে এই ধরনের আচরণ শুরু করলো? কেন হঠাৎ করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে? আগে টুকিটাকি কিছু কাজ করেছে, সেগুলোরও জানান দিচ্ছে তারা, কিন্তু কেন? এর সম্পূর্ণ দোষ আপনাদেরই। তিনি বলেন, আমি আপনাদের কাছ থেকে সব ঘটনা শুনে আমার এক জিন ছাত্রকে পাঠাই তথ্য নেয়ার জন্য। কিছুক্ষণ পর সে ফিরে আসে এবং বলে, হুজুর আমাকে মাফ করুন, আমি এদের সম্পর্কে কোনো তথ্যই সংগ্রহ করতে পারিনি। আমি অল্পের জন্য বেঁচে ফিরেছি। তারা আমাকে মারার জন্য ধাওয়া করেছিল এবং বলেছে যদি কেউ তাদের বিরক্ত করে তাহলে তারা তাকে মেরে ফেলবে। আর যে জন্য তারা এসেছে বা যারা ওখানে তথ্য সংগ্রহ করতে যাবে, কখনোই নাকি তারা সেটা জানতে পারবে না। এরপর নাকি এই হুজুর উনি তার অন্য এক জিন ছাত্রের বাবার সাহায্য নেন, আর সেই জিনটা অত্যন্ত শক্তিশালী ছিল। মূলত এই জিন ছাত্রের বাবার সাহায্যে মামি ওয়াটা জিনের গোত্রের সর্দারের সাথে নাকি কথা বলতে সক্ষম হন। তবে অনেক কঠোর নিরাপত্তায় থেকে, অনেক দূর থেকে নাকি তাকে কথা বলতে হয়েছিল, কারণ সরাসরি কথা বলার চেষ্টা করলে ওই মামি ওয়াটারা নাকি আক্রমণ করার সম্ভাবনাটা খুবই প্রবল ছিল। এই সর্দার জানায় তারা এই নদীর তলদেশে কয়েক শত বছর যাবৎ বসবাস করছে, কিন্তু কখনো তাদের কেউ দেখেনি, এমনকি তারাও তাদের অস্তিত্ব সেভাবে জানান দেয়নি। এখানে প্রায়শই জেলেরা মাছ ধরে। এদের অর্থাৎ এই জিনেদের নাকি অনেক সমস্যা হলেও তারা কখনোই জেলেদের কোনো ক্ষতি করেনি। হ্যাঁ, কালে ভদ্রে কখনো কখনো কেউ করেছে, তবে সেটা আসলে ওভাবে উল্লেখযোগ্য নয়। জেলেরা অনেক সময় এখানে এসে নাকি নৌকার উপর থেকেই জল বিয়োগ করে, ময়লা আবর্জনা ফেলে। এতে নাকি এই মামি ওয়াটাদের পবিত্রতা নষ্ট হয়। এর পরেও নাকি
তারা তেমন কোনো ক্ষতি করেনি, বরং তারা যখন এই ধরনের কাজ করতো, অর্থাৎ জেলেরা তারা জল বিয়োগ করত, ময়লা আবর্জনা ফেলতো, তখন তারা এক ধরনের আবরণ সৃষ্টি করত যাতে করে তাদের পবিত্রতা নষ্ট না হয়। একদিন হয় কি, সর্দারের ছোট মেয়ে তার সঙ্গীদেরকে নিয়ে নাকি সাঁতার কাটছিল। সে না বুঝেই ওই সময় এই আবরণ, অর্থাৎ জিনেরা যে আবরণটা তৈরি করে রেখেছিল, এই আবরণ ভেদ করে বাইরে চলে যায়। তারা বাইরে যাওয়ার সাথে সাথে পাহারাদার 3 জন জিনও তাদের পিছু নিয়ে চলে যায় যাতে করে তাদেরকে ফিরিয়ে আনতে পারে, যাতে করে তাদের কোনো সমস্যা না হয়। কিন্তু সাঁতার কাটতে কাটতে নাকি এক জেলের জালে আটকা পড়ে। সেখানে 18 জন জিন ছিল, তাদের মধ্যে 7 জন বেঁচে ফিরলেও 11 জন নাকি আটকা পড়ে যায়। জেলে যখন তাদের দেখে তখন সে তার সাথের 2 জন জেলেকে ডেকে বলে, দেখো কত সুন্দর মাছ, এই মাছ তো আমরা আগে কখনো দেখিনি, এগুলো বিক্রি করলে অনেক অর্থ পাবো। আর একটা জেলে বলে, আমার কাছে এই মাছগুলো স্বাভাবিক বলে মনে হচ্ছে না, এগুলোকে পানিতে ফেলে দাও তো, আমাদের ক্ষতি হতে পারে। যে মাছগুলো আসলে ফেলে দেওয়ার কথা বলেছিল সে তো বুঝতে পেরেছিল এটা অস্বাভাবিক কিছু হতে পারে। এখন কথা হচ্ছে যে যে মাছগুলো আবার বাইরে বের হয়ে গিয়েছিল, আবার পাহারাদার জিন যেগুলো ছিল তারা কিন্তু নৌকার চারপাশে ঘুরতে থাকে এবং অস্বাভাবিক আচরণ করতে থাকে, যাতে করে তারা বুঝতে পারে আসলেই এই মাছগুলো অস্বাভাবিক। যে জেলে নিষেধ করেছিল সে বলে, দেখো আরো কয়েকটি মাছ দেখা যাচ্ছে, আমার মনে হচ্ছে এগুলো মাছ নয়, এগুলোকে ছেড়ে দাও, আমাদের ভয়ঙ্কর বিপদ হবে। তখন নাকি প্রথম জেলে বলে, কি রে বাপুরে, তুই এত চিন্তা করিস কেন, আমার জাল আমার নৌকা, আমি বুঝবো এগুলা কি করব, তোকে সাথে নিয়ে আসছি, তুই সেটাই করবি যেটা আমি বলবো, নে মাছগুলো ধর, আমি যা বলি তাই কর, নাহলে কিন্তু আমার সাথে তোকে আর নিয়ে আসবো না। এই বলে নাকি ওই মাছগুলোকে সে তো ছাড়েই না, উল্টো যেই মাছগুলো চতুর্দিক দিয়ে ঘুরছিল এদেরকে টার্গেট করে ওই প্রথম যে জেলে, অর্থাৎ যে এই নৌকা এবং জালের মালিক, সে নাকি ওই মাছগুলোকে টার্গেট করেই তাদের উপর জল বিয়োগ করে দেয়। এই জল বিয়োগ করার সাথে সাথে নাকি নৌকার উপরে যেই মাছগুলো ছটফট করছিল, তবে নৌকার উপরেও কিছুটা পানি ছিল, ওই পানির মধ্যে তাদেরকে রাখা হয়েছিল, এই মাছগুলো সাথে সাথেই নাকি মারা যায়, মরে ভেসে ওঠে ওইটুকু পানির মধ্যেই। জিনের সর্দার বলে, আমাদের ছোট বাচ্চাগুলোর উপরে সরাসরি যদি কোনো অপবিত্র জিনিস পড়ে তাহলে তারা জ্বলে একদম সাথে সাথে মারা যায়। ইচ্ছাকৃতভাবে এই কাজটি তারা করেছে। মানুষের অনেক অপরাধ, অন্যায়, ভুল আমরা দেখি না, কিন্তু এই কাজ যেটা করেছে এটা ইচ্ছাকৃতভাবে করেছে, এটা তো ক্ষমার অযোগ্য। ইচ্ছাকৃতভাবে তারা করেছে, এটা তো ভুলও না, ভুল হলে না হয় আমরা ক্ষমা করে দিতাম, কিন্তু যে কাজ ইচ্ছাকৃত করেছে এটা অন্যায়, এর শাস্তি তো পেতেই হবে। তখন জিনের সর্দার বলে যে এই ধরনের নিচু কাজ যারা করে এরা এবং এদের গোত্র বা এরা যে সমাজে বসবাস করে সবাই এই অপরাধের অপরাধী, সুতরাং সবাইকে এর শাস্তি পেতে হবে। আর এভাবে পানিতে কি জল বিয়োগ করা উচিত? এটা কি ধর্ম শিক্ষা দেয়? নিশ্চয়ই না। সুতরাং এদেরকে তো আমি মেরেছি, এদেরকে যে কি নির্মমভাবে মেরেছি তা কল্পনাতেও কেউ আনতে পারবে না। এদের একজনকে আমি পাগল করেছি, তারপরে মেরেছি। একজনের খাবারের সময় মাছের কাঁটা গলায় আটকে দিয়ে ছটফট করতে করতে মেরেছি, আর একজনকে ধরে নিয়ে আমার কাছে নিয়ে মেরেছি। তবে একজনকে কিছুই করিনি, যে এই মাছগুলো ধরতে নিষেধ করেছিল। ইমাম সাহেব বলেন যে আসলে এই যে ঘটনাগুলো ঘটছে এটা তো আসলে তাদের অন্যায়ের কারণেই হচ্ছে। এই ধরনের দুষ্টু জেলেরা এই পরিণতির জন্য দায়ী। এরপর ইমাম সাহেব আরো বলেন যে ওই জিন সর্দার নাকি আরো বলেছে যে আমি হয়তোবা তাদের একটা সময় ক্ষমা করে দিতাম, কিন্তু এই ধরনের অন্যায় তারা বারবার করছে, তাহলে কিভাবে আমি ক্ষমা করব? আমাকে ধরার জন্য, আমাদেরকে হারানোর জন্য এক কালো জাদুকর তান্ত্রিককে নিয়ে আসছে এখানে। সে রক্ত এবং বলি দিয়ে আমাদেরকে বশ করতে চেয়েছিল,
এমনকি সে গ্রামের 3 জন পুরুষ যারা বিয়ে করেছে, এখনো তাদের সন্তানাদি হয় নাই, তাদেরকে এখানে নিয়ে আসছে। এরা তো জানেও না যে এদেরকে কি কারণে নিয়ে আসছে। এদেরকে নিয়ে আসছে বলি হিসাবে, যাতে করে আমরা এই 3 জনকে বলি হিসাবে গ্রহণ করি। এটা কি ঠিক করেছে? এরা তো বুঝতেও পারে নাই যে কোন ধরনের দুষ্টু লোকের খপ্পরে পড়েছে। আমাদেরকে বশ করে এই 3 জন মানুষকে বলি দিয়ে সে তার স্বার্থ হাসিল করত। আমরা তো এই টাইপের কাজ করি না। আমরা ওই তান্ত্রিককেই মেরে ফেলেছি, ওর শরীরটাই নিশ্চিহ্ন করে দিয়েছি। আর এই জেলেদের মধ্যে অনেকেই অনেক লোভী। সুতরাং এরা আর কখনোই এখানে মাছ ধরতে পারবে না। এতদিন যাবৎ যা কিছু ঘটেছে, যত মায়াজাল আমরা সৃষ্টি করেছি, যত হত্যাকাণ্ড ঘটিয়েছি, এটা আমরা পরিকল্পিতভাবেই করেছি। সুতরাং আমরা আমাদের পরিকল্পনায় অটল থাকব। এখানে আমরা আর কাউকে মাছ ধরতে দেব না। অনেক হয়েছে, অনেক সহ্য করছি, আর না। এরকমটাই নাকি ওই সর্দার বলে দিয়েছিলেন। এরপরেও আসলে ইমাম সাহেব বলেন যে চিন্তা করবেন না, একটা সমাধানের চেষ্টা আমি করব। একটা আশার আলো নাকি ওই জিন ছাত্রের বাবা, যিনি ওই মামি ওয়াটার গোত্রের সর্দারের সাথে কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে একটা উপায় আছে, উনি চেষ্টা করবেন। তো ইমাম সাহেব এটাও বলেন যে আপনারা খুব বড় ভুল করেছেন। সেটা হচ্ছে ওই যে তান্ত্রিক, ওই তান্ত্রিকের কাছে গিয়ে। এই তান্ত্রিক ছিল এক কালো জাদুকর। আপনাদের কাছ থেকে সবকিছু শুনে বুঝতে পারে যদি এই জিনদেরকে বশে নিয়ে আসা যায়, তাহলে সে অনেক কাজ করাতে পারবে, অনেক অসাধ্য সাধন করতে পারবে। তাই সে এই ধরনের একটা ধান্দাবাজির আশ্রয় নিয়েছিল। যাই হোক, জিন ছাত্রের বাবা কিছু পরামর্শ দেন ইমাম সাহেবকে। সেই কথা অনুযায়ী মাগরিবের নামাজ আদায় করে এই গ্রামবাসীদেরকে নিয়ে হুজুর নদীর তীরে নিয়ে যাবেন বলে জানান। যখন মাগরিবের আজান হলো, তখন ইমাম সাহেব নামাজ আদায় করে তাদেরকে নিয়ে নদীর তীরে যান। তখন তারা সবাই দেখতে পায় নদীর তীরে খুব সুন্দর আরো একজন হুজুর বসে আছেন। তার চেহারায় উজ্জ্বলতা ছিল অনেক। তিনি স্বাভাবিক মানুষের থেকে লম্বা, কিন্তু চেহারা মানুষের মতোই। ইমাম সাহেব সালাম দিলেন। তিনি সালামের উত্তর দিয়ে বললেন, আমি আপনাদের জন্যই অপেক্ষা করছি। এখানে ইমাম সাহেব এবং আপনাদের মধ্যে যারা যারা গ্রাম প্রধান বা নেতা, তারা বাদে সবাই ফিরে যান। এখানের কাজ শেষ করে ইমাম সাহেব আপনাদের সাথেই যাবেন ইনশাল্লাহ। তারপর ইমাম সাহেব তার ছাত্রের আসলে যিনি বাবা, তিনি বলেন, মূলত ওইখানে যেই লোকটা ছিল তিনি হচ্ছেন সেই জিন যিনি ইমাম সাহেবের ছাত্রের বাবা, যিনি ওই মামি ওয়াটার গোত্রের সর্দারের সাথে কথা বলেছিলেন। তো উনি বলেন যে আমি জিন সর্দারের সাথে কথা বলেছি, তাকে অনেক কষ্টে আমাদের গোত্রের প্রবীণ 2 জন জিন সর্দারের মাধ্যমে এই কথায় রাজি করিয়েছি যে একটা তো না, কয়েকটা শর্তের বিনিময়ে যে তারা একটা চুক্তি করতে রাজি হয়েছেন। এখন আমি তাকে খবর পাঠিয়েছি, তিনি আসবেন। আপনারা ভয় পাবেন না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। কিছুক্ষণের মধ্যে হঠাৎ নদীর উপর ঝড় শুরু হয়ে গেল। মনে হচ্ছিল নদীর বুক চিরে কেউ বের হয়ে আসতে চাইছে। ধীরে ধীরে এক ঠান্ডা হাওয়া বইতে লাগলো এবং এক অবয়ব পানির উপরে উঠে আসলো, যার পুরো শরীর ছিল মাছের আঁশ দিয়ে ঢাকা, তবে মাথাটা ছিল মানুষের আকৃতির মতো। তবে এই অবয়বটি ছিল বিশাল দেহী। জিনটি এসেই বলল, আমি আমার জীবনে প্রথম কোনো মানুষের সাথে চুক্তি করছি। ইমাম সাহেব তখন খুব অবাকই হলেন তার কথা শুনে, যে এরা আসলে সচরাচর মানুষের সাথে দেখা করতে চায় না। ইমাম সাহেবকে বললেন, হুজুর, আপনার সম্পর্কে আমি খোঁজ খবর নিয়েছি, আপনি সম্মানী মানুষ। আপনার সাথে কিন্তু আমার গোত্রের কোনো জিন কোনো বেয়াদবি করেনি। আর আপনি যাদের মাধ্যমে আমার সাথে কথা বলেছেন, আমি তাদের কথারও কিন্তু বাইরে যাই নাই। তাদেরকে আমি খুবই সম্মান করি, ভালোবাসি। এসেছি চুক্তি করার জন্য। তখন ইমাম সাহেব বললেন, আমিও আপনার ভালো দিকগুলো জেনেছি। আপনাদের সাথে যা হয়েছে তার জন্য আসলেই আমরা ক্ষমা প্রার্থী। এখন বলুন, এদের বিষয়ে আপনার সিদ্ধান্ত কি?
জিন সর্দার বলেন, আমার কিছু শর্ত আছে, যদি তারা তা মানতে পারে তাহলে তারা নদীতে মাছ ধরতে পারবে। শর্তগুলো হলো, তারা সব জায়গায় মাছ ধরতে পারবে, কিন্তু একটি নির্দিষ্ট জায়গা এটা দেখিয়ে দেন, এই জায়গায় তারা যেন না যায়। আর কোনোভাবেই পানিতে জল বিয়োগ করা যাবে না, কোনো নাপাকি ফেলা যাবে না, আর অপবিত্র অবস্থায় মাছ ধরতে যাওয়া যাবে না। রাতের শেষ ভাগে তারা মাছ ধরতে পারবে না। এরকম কয়েকটি শর্ত বলে দেয়। তখন ইমাম সাহেব বলেন, মানুষ মাত্রই ভুল করে, যদি কখনো ভুলবশত কেউ এই ধরনের কাজ করেও ফেলে তাহলে আপনি তাদের কোনো ক্ষতি করেন না। তখন জিন বলে, ক্ষতি করব, এই শর্তের বাইরে কোনো কাজ হবে না। নৌকার ভেতরে তাদের জল বিয়োগের জন্য এমন ব্যবস্থা করতে হবে যাতে করে এই জিনিসগুলো পানিতে না পড়ে। আর হ্যাঁ, আমাদের ক্ষতি না হলে আমরা কিছুই করব না, এই শর্ত মানতেই হবে। এর বাইরে আমি আর কোনো কথা শুনতে রাজি নই। আমি তাদের আগের কর্মকাণ্ডের জন্য তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমার মেয়ের এবং অন্যদেরকে হত্যা করার জন্য আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আর আমি নিজেও অনেকগুলো হত্যাকাণ্ড করেছি প্রতিশোধ হিসাবে। সুতরাং আমরা একে অন্যকে মাফ করে দিব, এটাই আমি চাই। তারাও যেন আমাদেরকে মাফ করে দেয়, আমিও তাদেরকে মাফ করে দিলাম। ইমাম সাহেব তখন তাকে বললেন যে ঠিক আছে, আমি তাদেরকে এই বিষয়টা বলি। তখন ইমাম সাহেব ঘাড় ঘুরিয়ে বলেন, আপনারা কি এই শর্তগুলোতে রাজি? তখন সবাই বললেন, হ্যাঁ আমরা রাজি। তখন নাকি ওই জিনটা দুটি কাগজ বের করে দেয়। আসলে এটা কাগজ না, এটা নাকি পশুর একটা শুকনো চামড়া, যেটা দেখতে অনেকটা কাগজের মতোই লাগে, একটু মোটা। এতে আরবি ভাষায় কিছু কথা লেখা ছিল, অর্থাৎ এই যে চুক্তি, সেখানে ওই জিনটা নাকি আগেই স্বাক্ষর করে রেখেছিল, স্বাক্ষরটা দেখা যাচ্ছিল। আর এই দুইটা তখন ওই ব্যক্তিদের কাছে দিয়ে দেয়। বলা হয়, এই গোত্র প্রধান যারা আছেন তারা এখানে স্বাক্ষর করবেন, একটা তাদের কাছে রাখবেন আর একটা ওই জিনকে ফেরত দিবেন। তারা সেটাই করেন। সেটা করার পর জিন একটা চুক্তিপত্র নিয়ে আবার পানির নিচে নাকি মিলিয়ে যায়। তবে ওই যে চুক্তিপত্রটা, এই চুক্তিপত্রটা কার কাছে থাকবে? এখানে তো অনেকগুলো গোত্র প্রধান আছে। আসলে এই চুক্তিপত্রটা ইমাম সাহেবকে ওই জিন দিতে বলে গিয়েছিলেন, যেটা ইমাম সাহেবের কাছে রেখে দিতে। এরপর নাকি সবকিছু স্বাভাবিক হয়ে যায়। পরদিন থেকেই আগের মতোই সবাই নদীতে মাছ ধরতে শুরু করে। তবে যেই জায়গাটা আসলে বলে দেওয়া হয়েছিল এই জায়গাটাতে কেউ যাবে না, এই জায়গায় কেউ যায় না। এখনো যারা মাছ ধরে তারা ওই এরিয়ার ভিতরে যায় না। মূলত এই জায়গাটা হলো নদীর এক পাশে জঙ্গলের কিনারে। 2013 সালের দিকে এই ঘটনাগুলো মূলত ঘটেছিল অল্প কিছুদিনের জন্য। আর পূর্বে কিছু কিছু ঘটনা ঘটেছিল, কেউ হয়তো অদৃশ্য হয়ে গিয়েছে, এটা বিক্ষিপ্ত ঘটনা ছিল। এটা আসলে ওরকম ধারাবাহিকভাবে যে ঘটেছে বিষয়টা এরকম না। যারা বিরক্ত করেছে কোনো কারণে, হয়তোবা যেই মেয়েটা অদৃশ্য হয়ে গিয়েছিল সে নিজের অজান্তেই এমন কিছু করেছিল যার কারণে তাকে নিয়ে গেছে। তবে এটা বিক্ষিপ্ত ঘটনা ছিল, খুব এক্সট্রিম লেভেলের যদি কেউ বিরক্ত না করে তাছাড়া নাকি তাকে নিত না। কিন্তু হঠাৎ করেই ওই জিন সর্দারের মেয়ে সহ তাদের আরও সঙ্গী সাথীদেরকে হত্যা করার কারণে ক্ষিপ্ত হয়ে তারা ধারাবাহিকভাবে এইরকম ভয়ঙ্কর উপদ্রব শুরু করেছিল, ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালিয়েছিল। তো এটাই ছিল ঘটনা। আর মূলত এখন পর্যন্ত এই চুক্তি সবাই মেনে চলার চেষ্টা করে। যদি কেউ ভুলবশত কোনো কাজ করে ফেলে, তাদের ওরকম বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও কিছুটা সমস্যা তাদের হয়, এখনো হয়। এমনটাই জানিয়েছেন আমাদেরকে আব্দুর রহমান ভাই, যার কাছ থেকে ঘটনা সংগ্রহ করেছেন সাদিকুর রহমান ভাই। প্রিয় লিসেনার্স, ঘটনার প্রথম অংশ বা আমরা এই ঘটনাটি যেটা বললাম, এটা শুরুতেই বলেছি, এটা অনেকটা লোককথার মতো, একটা লেজেন্ডের মতো। এই ধরনের ঘটনাগুলো অনেকটা লেজেন্ডের মতোই হয়ে থাকে। তবে পানির নিচের জিন, এটা কিন্তু আমাদের দেশেও অনেক এরকম ঘটনা রয়েছে। তবে ওইখানে নাইজেরিয়ার এই জায়গাগুলোতে এটাকে মামি ওয়াটা বলে থাকে।
অর্থাৎ এদেরকে জল দেবতা বলে বা মৎস্যকন্যা বলে, এরকম ভাবে তাদেরকে অভিহিত করা হয়ে থাকে। সেখানে তো অনেক নদী রয়েছে, সেখানে বিভিন্ন জায়গায় এরকম মামি ওয়াটার রয়েছে। তো এরকম একটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছিল বলে জানা যায়। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি সাদিকুর রহমান ভাইকে। প্রিয় লিসেনার্স, এখন যার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, ওনার একটি ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি পূর্বের একটি এপিসোডে। ওনার নাম হাফেজ মোহাম্মদ আলহাজউদ্দিন। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার আসিম ইউনিয়নের একটি গ্রামে। বর্তমানে উনি একটি ব্যবসা করছেন। তো যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি ওনার নানার কাছ থেকে শুনেছেন। মূলত ওনার নানার সাথেই ঘটনাটি ঘটেছিল। ঘটনাটির সময়কাল 1975 বা 76 এমন একটা সময় হবে। নানা কিন্তু তখন যুবক ছিলেন, আর নানার নাম ছিল ইউনুস। তো ইউনুস নানা কিন্তু তখন বিয়ে করেছেন। তখন কিন্তু ওনার বেশ কয়েকজন সন্তানও হয়েছে। তো একদিন বিকেল বেলা ওনার নানার বাড়িতে কিছু মেহমান আসেন। তো নানা ছিলেন বাড়ির বাইরে অন্য একটি কাজে। তো নানা যখন সন্ধ্যায় কাজ শেষে বাড়িতে গিয়েছেন, গিয়ে দেখেন মেহমান এসেছেন। এখন মেহমানের জন্য তো খাবার দাবার আয়োজন করতে হবে। ওই মুহূর্তে কিন্তু বাসায় মাছ কিংবা মাংস এমন কিছু ছিল না। তখন তো এরকম ফ্রিজ ছিল না যে মাছ কেটে আবার ফ্রিজে রাখা যাবে বা একটা আস্ত মাছ ফ্রিজে রাখা যাবে। তখন কিন্তু কোনো মেহমান আসলে ইনস্ট্যান্ট মুরগি ধরা লাগতো বা পুকুর থেকে মাছ ধরতে হতো। এখন উনি তো সন্ধ্যার সময় এসে এরকমটা দেখেছেন। তখন নানা ভাবতে লাগলেন মেহমানদেরকে কি দিয়ে আপ্যায়ন করবেন। এদিকে নানার কিন্তু মাছ ধরার ছিল ব্যাপক নেশা। তাই উনি দেরি না করে নানিকে বললেন যে তুমি তাড়াতাড়ি ভাত রান্না করো আর তরকারি কেটে রাখো, আমি দ্রুত বিল থেকে মাছ ধরে নিয়ে আসি, তাজা মাছ দিয়ে মেহমানদেরকে আপ্যায়ন করব। তো উনি মাছ ধরার জন্য একটা জালি নিলেন আর একটা খালই নিলেন। খালই এক ধরনের মাছ রাখার পাত্র আর কি, গ্রামে এটা দেখা যায়। তো সন্ধ্যার পর থেকে অবশ্য হালকা বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিটা এমন ছিল যে বৃষ্টি একটু হয় আবার মেঘ সরে গিয়ে চাঁদ ওঠে, এমনটা আর কি। তো ওনাদের যে গ্রাম, এই গ্রামের সাথে কিন্তু ছোট বড় মিলিয়ে 3-4টা বিল রয়েছে, যার মধ্যে বাওয়াল বিল এটি হচ্ছে সবচেয়ে বড়। তো ফুলবাড়িয়া উপজেলার যে লিসেনাররা আছেন তারা হয়তো ওই বিলটা চিনে থাকবেন। তো উনি এই বাওয়াল বিলে মাছ ধরতে যান। তো ওই বিলে এসে দেখেন আরো অনেকেই তাদের মতো করে মাছ ধরছে। তো নানাও মাছ ধরতে শুরু করেন, কিন্তু নানা খুব একটা মাছ পাচ্ছিলেন না। আর যে সমস্ত মাছ পাওয়া যাচ্ছিল এগুলো দিয়ে আসলে মেহমানকে আপ্যায়ন করতে ওনার লজ্জাই লাগছিল। তো এটাই উনি ভাবছেন যে এই মাছগুলো দিয়ে আমি কিভাবে আপ্যায়ন করবো, একটু বড় মাছ তো দরকার, তাই না? তো উনি কি করেছেন, ওখান থেকে উঠে অন্য আর একটা সাইডে গিয়েছেন। ওখান থেকে একটা দূরে, ওই সাইডে লোকজন সচরাচর যায় না। তো ওখানে যখন উনি মাছ ধরছিলেন, ওখানে বেশ মাছ পাচ্ছিল না। তো অল্প কিছুক্ষণের মধ্যেই নানার সাথে আনা ওই খালইটা মাছে ভরে যায়। তখন মাছ রাখার মতো আর কিছু তার ছিল না। তো নানা চিন্তা করেন যাই এবারে বাড়িতে মাছগুলো রেখে আসি। তো যেইভাবে সেই কাজ, উনি তো বাড়িতে চলে আসেন। তো বাড়িতে এসে মাছগুলো নানির কাছে দেন। নানিও সেগুলো মেহমানদারি করার জন্য প্রস্তুত করতে থাকেন। নানা আবার মেহমানদের সাথে গল্প গুজব করতে থাকেন। কিন্তু নানা মেহমানদের সাথে গল্প গুজব করলে ওনার মাথার মধ্যে কিন্তু মাছ ধরার একটা পোকা ঢুকে গিয়েছিল। কারণ হচ্ছে উনি যেখানে মাছ ধরেছিলেন ওখানে কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক মাছ পেয়েছিলেন। তো উনি চিন্তা করছেন যে মেহমানদের সাথে গল্প গুজব একটু কমিয়ে দিয়ে আমি আবার গিয়ে আরো কিছু মাছ ধরে নিয়ে আসি। কারণ মাছ ধরার নেশা যাদের আছে তাদের কিন্তু কোনো কিছু দিয়ে আটকে রাখা খুবই কঠিন। উনি তাড়াতাড়ি করে মেহমানদের কাছ থেকে অল্প সময়ের জন্য বিদায় নিয়ে আবারও মাছ ধরতে চলে যান। তখন রাত আনুমানিক 9টা বাজে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে রাত 9টা খুব একটা রাত না হলেও ওই সময়ের প্রেক্ষাপটে, মানে 1975-76 সালের প্রেক্ষাপটে গ্রামে রাত 9টা মানে কিন্তু অনেক রাত। তো নানা আবারও হাঁটতে হাঁটতে বিলের ওই জায়গাটাতে চলে আসেন। তো বিলের কাছে এসে দেখেন আগে যারা মাছ ধরছিলেন ওনারা কেউ আর বিলে নাই। আর উনি যেই জায়গাতে মাছ ধরেছিলেন ওই জায়গার কাছে একটা বড় তাল গাছ ছিল। উনি খেয়াল করেন যে তাল গাছের গোড়ায় কে যেন বসে আছে। তো নানার সম্পর্কে কাকা হন একজন ব্যক্তি, তার নাম হচ্ছে তালেব আলী।
তো নানা তাকে দেখার পর ভাবলেন এটা হয়তোবা তালেব আলী কাকা, উনিও মাছ ধরতে এসেছেন। তো নানা তাকে দেখে মনে মনে খুশি হলেন, একটু সাহসও পেলেন, কিন্তু ওনার সাথে আর কোনো কথা হয়নি। মানে ওই তালেব আলী কাকা মনে করে যে তার সাথে কোনো কথা বলবেন বা সালাম কালাম দিবেন, এরকম কোনো কথা হয় নাই আর কি। তো নানা ওই খালের কাছেই মাছ ধরার জন্য নেমে পড়েন। তো নানা মাছ ধরছিলেন, মাছ পাচ্ছিল না ভালো, এভাবে মাছ ধরতে ধরতে নানা বেশ অনেকটা সময় পার করে ফেলেন। তখন নানা ভাবলেন এবার বাড়ি চলে যাই। তো যেইভাবে সেই কাজ, উনি বিল থেকে উঠে বাড়ির পথে হাঁটা ধরলেন। নানা যখন ওই তালেব আলীকে দেখার জন্য তাল গাছের ওই দিকটাতে তাকান, তখন দেখেন ওইখানে ওই তালেব আলী কাকা নেই। তো চাঁদের আলো ওই সময় বেশ ভালোই ছিল, উনি ভালোই চারদিকে দেখতে পাচ্ছিলেন। আশেপাশের দিকে একটু তাকার চেষ্টা করেছেন তালেব আলী কাকা অন্য কোনো জায়গায় মাছ ধরছে কিনা, কিন্তু না, তালেব আলী কাকাকে উনি কোথাও দেখতে পাননি। তো ওনাকে না দেখে উনি চিন্তা করলেন যে তালেব আলী কাকা হয়তো চলে গেছে। তখন কিন্তু নানার মনের মধ্যে কোনো ভয় কাজ করে নাই। নানা বাড়ির দিকে এক মনে হাঁটছেন। বাড়ি থেকে বিলের দূরত্ব পায়ে হাঁটা 10 থেকে 15 মিনিটের পথ মাত্র। তো নানার হাঁটার এক পর্যায়ে নানা খেয়াল করেন পেছন থেকে নানার দিকে কি যেন ঢিল ছুটছে। তখন নানা একটু ভয় পান, উনি পেছন দিকে তাকান কিন্তু কাউকে দেখতে পান না। আবার উনি বাড়ির দিকে হাঁটা শুরু করেন, আবারও পেছন থেকে ঢিল মারে। ঢিলগুলো কিন্তু ওনার গায়ে এসে লাগছিল, কোনো কোনো ঢিল আবার ওনার সামনে এসে পড়ছিল, ছোট ছোট ঢিল। তখন নানা বুঝতে পারেন নিশ্চয়ই কোনো একটা বিপদে উনি পড়তে যাচ্ছেন, কারণ রাতের বেলা মাছ ধরে আসার সময় এই ধরনের সমস্যা হয় এটা উনি জানতেন। উনি যে দোয়া কালামগুলো জানতেন সেগুলো পড়ছিলেন এবং বাড়ির দিকে খুব জোরে জোরে হেঁটে আসছিলেন। উনি যখন বাড়ির কাছাকাছি চলে আসেন তখন মোটা ভারী গলায় কেউ পেছন থেকে বলে ওঠে, ইউনুস, আজকের জন্য তোকে ছেড়ে দিলাম, তবে আবার যদি এই ভুল করিস আমি কিন্তু তোকে ছাড়বো না, আমাকে বিরক্ত করার ফল কিন্তু তুই পাবি। এই বলে ওই আওয়াজটি থেমে যায়। তো নানা চিন্তা করলেন যে কি ভুল, আমি তো কিছুই বুঝলাম না, ভুলটা আবার কি করলাম। তো নানা বাড়িতে চলে আসেন। নানা কিন্তু ওই গম্ভীর কণ্ঠের ওই শব্দটি শুনে খুব ভয় পেয়েছিলেন। তো নানা রাতের বেলা এসে উনি গোসল করেন, নানির কাছ থেকে খাবার চেয়ে নিয়ে খাবার খেয়ে উনি ঘুমিয়েও পড়েন, কিন্তু এই বিষয়টা উনি কারোর সাথে শেয়ার করেন নাই। রাতে উনি যে কোনো ভয়ানক স্বপ্ন দেখবেন এমনও হয়নি। যখন সকাল হয় তখন দেখা যায় যে নানার শরীরে বেশ জ্বর। তো এই জ্বর দেখার পর অন্যরা জিজ্ঞেস করেন যে রাত্রে কোনো সমস্যা হয়েছিল। তখন রাত্রে ঘটে যাওয়া ঘটনাটা নানা পুরো সবাইকে খুব বিস্তারিত ভাবে খুলে বলেন। তো নানার মুখে এসব ঘটনা শোনার পর কারো কাছে আর বুঝতে আসলে বাকি থাকলো না যে ভয় পাওয়ার কারণেই নানার জ্বরটা এসেছে। তো সেদিন বাড়িতে একজন ভালো কবিরাজ আনা হয়েছিল। কবিরাজের বাড়ি নানার বাড়ির 1 গ্রাম পরেই আর কি। তো উনি এসে নানাকে ঝাড়ফুঁক করে দিয়ে যান, কিছু আমল শিখিয়ে দিয়ে যান। নানা সেগুলো আমল করতে থাকেন। 2 দিনের মাথায় নানার জ্বর সেরেও যায়। তো কবিরাজের দেওয়া আমলগুলো নানা ঠিক নিয়মেই করে আসছিলেন। এভাবে চলে যাচ্ছিল কিন্তু কয়েক মাস। এর মধ্যে কিন্তু নানার সাথে কোনো সমস্যা হয়নি। আর নানাও কিন্তু ওই মাছ ধরার যে কাজগুলো এগুলো কিন্তু উনি করেই যাচ্ছিলেন। বিশেষ করে যেই জায়গাতে উনি মাছ বেশি পেতেন ওখানে কিন্তু প্রায়শই গিয়ে মাছ ধরতেন। তো একদিন কি হয়, নানা তার বড় ভাইয়ের সাথে মাছ ধরতে যাবেন। তো বড় ভাইকে বলেন যে ভাই আজকে তোমার সাথে মাছ ধরবো, আসো আমরা একসাথে যাই। তো এই নানার যিনি বড় ভাই তার বাড়িও কিন্তু একই জায়গাতে, মানে নানার ঘর উঠোনের দক্ষিণ দিকে আর বড় নানার ঘর উঠোনের উত্তর দিকে। তো কথাবার্তা ওইরকমই ছিল যে রাতের বেলা বড় নানা ওনাকে ডাক দিবেন, মানে ইউনুস নানা ডাক দিবেন না তা না, বরং বড় নানা ডাক দিবেন। যেহেতু বড় ভাই উনি ওনার সুবিধা অনুযায়ী ছোট ভাইকে ডাকবেন আর কি, এরকমই আর কি কথা ছিল। তো রাত গভীর হয়। একটা সময় ইউনুস নানা একটা ডাক শুনতে পান। পূর্বেও কিন্তু বড় নানার সাথে উনি অনেকবার মাছ ধরতে গিয়েছেন, এরকম রাতের বেলা প্ল্যান প্রোগ্রাম করে কে কাকে ডাকবেন এরকম আগে থেকে বলা থাকে, কিন্তু পূর্বে কোনো সমস্যা হয়নি। গভীর রাত্রে ইউনুস নানা ডাক শুনতে পান, ইউনুস, হে ইউনুস, চল চল তাড়াতাড়ি চল, লোকজন সব বিলে ভরে গেছে, মাছ ধরে তো শেষ করে ফেলবে, আমরা গিয়ে মাছ পাবো, বের হ তাড়াতাড়ি। আমি হাঁটা ধরলাম। ইউনুস নানা এই ডাক শুনে তড়িঘড়ি করে উঠে বসেছেন।
উনিও মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে বের হয়ে গেছেন। তো উনি দেখা যায় সামনে ওনার বড় ভাই মানে বড় নানা হাঁটা শুরু করেছেন। তো উনি ওনার পিছে পিছে হাঁটছেন। বারবার উনি ডাকছেন, ও ভাই একটু আস্তে হাঁটো, একসাথে হাঁটি, তুমি এত তাড়াতাড়ি হাঁটছো কেন? তো সামনের থেকে ওই ওই ওনার যে বড় ভাই তিনি বলছেন, যারে পেশাল বন্ধ কর, এত কথা বলিস কেন? মানুষজন সব মাছ ধরে নিয়ে যাচ্ছে আর তুই বলতেছিস আমাকে আস্তে হাঁটার জন্য, তাড়াতাড়ি বাঁচালা। তো উনি আর এই কথার উত্তরে তার বড় ভাইকে ডাকাডাকি করেন নাই। বিলের দিকে উনিও খেয়াল করেন, মানে এই ইউনুস নানা খেয়াল করেন বিলের ভিতরে বিভিন্ন জায়গায় অনেক আলো জ্বলছে। আলো জ্বলছে বলতে বিভিন্ন জন হারিকেন বা অন্যান্য আলো নিয়ে মাছ ধরতে এসেছেন। ওই জিনিসটা দেখার পর উনি চিন্তা করে আসলে তো অনেক লোকজনই তো চলে আসছে, তাড়াতাড়ি যেতে হবে। আর ওই দিন আবার চাঁদের আলো ছিল ভালো। এখন কি হয়, ইউনুস নানা দেখছেন যে ওনার যে বড় ভাই মানে বড় নানা উনি পানির মধ্যে নেমে গেছেন। তো এটা দেখা দেখে উনিও পানির মধ্যে নেমেছেন। নামার পর কেবল হাঁটু পানি পর্যন্ত নেমেছেন, হঠাৎ করে কিছু একটা ওনার কোমর খুব শক্ত করে জড়িয়ে ধরে। তো উনি পেছন দিকে তাকিয়ে দেখেন ওনার বড় ভাই মানে বড় নানা ওনার কোমর জড়িয়ে ধরেছেন এবং বিড়বিড় করে কিছু একটা পড়ছেন। এটা দেখার পর উনি তো মারাত্মক ভয় পান, কারণ মাত্র তার বড় ভাই সামনে, এটা উনি দেখলেন। এখন এটা পিছনে আসলো কিভাবে? উনি তো চিৎকার দিয়ে ওই পানির মধ্যেই সেন্সলেস হয়ে পড়ে যান। আসলে ব্যাপারটা কি ছিল? ব্যাপারটা ছিল হচ্ছে কোমর জড়িয়ে যিনি ধরেছিলেন উনি সত্যিকার অর্থেই ইউনুস নানার বড় ভাই। ইউনুস নানাকে কোনো একটা অশুভ কিছুর পেছনে ছুটতে দেখে উনি পিছু নিয়েছিলেন। ইউনুস নানার বড় ভাই যখন দেখলেন যে ইউনুস নানা অজ্ঞান হয়ে গেছেন, উনি তো চিৎকার করতে থাকেন। আশপাশে যারা মাছ ধরছে তারা ওদিকে ছুটে চলে আসেন, বলে যে তাড়াতাড়ি ইউনুসকে উঠাও আমার সাথে। ইউনুস নানাকে উঠানো হয়, ওনাদেরকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। যখন সেন্স আসে তখন ওনার যে বড় ভাই বলতে থাকেন যে হঠাৎ করে ওনার মনে হলো যে ইউনুস নানা কার সাথে যেন কথা বলছেন। তো বিষয়টা সন্দেহ লাগে যে রাতে তো আমার সাথে মাছ ধরার কথা, ইউনুসকে আবার আরো কাউকে আসতে বলছে কিনা। তো এই চিন্তা করে উনি ঘরের দরজা খুলে বের হতে হতে দেখেন যে ইউনুস নানা কোন দিকে যেন হেঁটে যাচ্ছে মাছ ধরার জিনিস নিয়ে। তো এমনটা হওয়ার তো কথা না। তখন ইউনুস নানার বড় ভাই সন্দেহ করেছিলেন, উনি পিছু নিয়েছিলেন। পেছন থেকে উনি সমানে কিন্তু চিৎকার করে ডাকছেন, এই ইউনুস দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কোথায় যাস? ইউনুস নানা কিন্তু পেছন দিকে তাকাচ্ছিলেন না। ইউনুস নানা বলেন যে আমি তো তোমার ডাক শুনিই নাই, আমি তো আরো সামনে ডাকছি, সামনে তুমি আসো মনে করে। সবাই খুব অবাক হন যে ইউনুস নানার সামনে একজনকে ডাকছেন যে আসলে ইউনুস নানার বড় ভাই না, অর্থাৎ পেছন থেকে ইউনুস নানার বড় ভাই ডাকছেন, ইউনুস নানা শুনতে পাচ্ছেন না। এভাবে ডাকতে ডাকতে একটা সময় উনি যখন খেয়াল করেন যে ইউনুস নানা পানির মধ্যে নেমে গিয়েছে, তখনই উনি লাফ দিয়ে গিয়ে ইউনুস নানার কোমর জাপটে ধরেন। কারণ উনি বুঝতে পেরেছিলেন যে ইউনুস নানা এই পানির মধ্যে নামার পর বড় ধরনের একটা বিপদ হবে। আর ইউনুস নানা যখন পেছন দিকে তাকিয়েছেন উনি চিন্তা করলেন যে আরে সামনে আমার বড় ভাই, এখানে আবার কে? এই চিন্তা করে উনি প্রচন্ড ভয় পেয়ে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলেন। তারপরে তো সবাই বিষয়টা বুঝতে পারল। এখন এই সমস্যা কেন হলো এইটা আরো ভালো করে বোঝার জন্য ওই যে কবিরাজ আগে এসেছিলেন ওনাকে ডেকে আনা হয়। উনি আসেন, তখন উনি আসর বসাবেন। আসর বা আসন বা হাজিরা গ্রামে অনেক জায়গায় এটা বলে আর কি, যে কারো উপর কোনো জিন প্রভাব বিস্তার করলে সেই জিনকে হাজির করা। তো উনি এই চেষ্টাটাই করেছিলেন আর কি। তো সেখানে হাজির করার সব পরিকল্পনা মাফিক বেশ কিছু জিনিস লাগবে, সেই জিনিসগুলো আসলে আনতে বলা হয়, সেগুলো নিয়েও আসা হয়। তো সেই জিনটাকে হাজিরও করে। তো হাজির হওয়ার পর যখন জিজ্ঞেস করা হয় এই জিনকে যে তুমি কেন একে ক্ষতি করার চেষ্টা করছো, তখন ওই জিনটা বলে যে আমি তো ওকে ক্ষতি করার কোনো চেষ্টা শুরুতে করি নাই, আমি যেখানে থাকি ওই দিকটাতে লোকজন কম যায়, লোকজন ভয় পায়, এই জন্য কম যায়, আমি ওই তাল গাছটাতে থাকি। তো ও ওখানে গিয়েছে, একদিন ভুল করে গিয়েছে, আমি কিছু বলি নাই, কিন্তু এরপরে মাঝে মাঝে ওখানে যেত, এতে করে আমার খুব অসুবিধা হতো। ওকে আমি ছোটখাটো ভয় দেখিয়েছিলাম কিন্তু ও সেগুলো গ্রাহ্যই করতো না। এই কারণেই মূলত ওকে ক্ষতি করার আমি চেষ্টা করি। ও যেহেতু দোয়া দরুদ পড়তো আমি খুব একটা ক্ষতি করতে পারতাম না, কিন্তু যেই রাতটা আমি ওকে ডেকে নিয়ে যাই ওই দিন ও দোয়া দরুদ না পড়ে ঘুমিয়েছিল,
যার কারণে আমি ওকে ক্ষতি করার সুযোগ পাই। ঘুম থেকে ওঠার পর ওর তো অজু ছিল না, আর এই সুযোগেও আমি ওর উপর আরো ভালো করে প্রভাব বিস্তার করতে পারি। ও তো হাঁটু পানি পর্যন্ত নেমেছিল, কোমর পানি পর্যন্ত যদি খালি আমি ওকে নিয়ে যেতে পারতাম, ওই রাত্রেই আমি ওকে মেরে ফেলতাম। কিন্তু ওর ভাগ্য ভালো, ওর বড় ভাই কিভাবে কিভাবে যেন টের পায় এবং এসে জড়িয়ে ধরে। আর আমি যদি বুঝতাম ওর বড় ভাই পিছনে পিছনে আসছে, তাহলে ওর বড় ভাইয়েরও আমি ক্ষতি করতাম। যাই হোক, কবিরাজ অনেক কষ্টে ওই জিনটাকে বোঝাতে সক্ষম হন এবং বলেন যে তোমার ওই জায়গাতে ও আর কখনোই যাবে না মাছ ধরতে, তোমাকে ডিস্টার্ব করবে না। পরবর্তীতে ওই জিন কিছু শর্ত দেয় যে একটা খাসি, কিছু মিষ্টি ওই তাল গাছের গোড়ায় এই ইউনুস নানাকেই রেখে আসতে হবে, তাহলে এবারের মতো সে তাকে ছেড়ে দিবে। কিন্তু পরবর্তীতে আবার যদি ওই তাল গাছের ধারে কাছেও সে যায়, তারপর কিন্তু তাকে অবশ্যই বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে হবে এবং কোনো ধরনের কোনো ভোগ দিয়ে এই জিনকে তাড়ানো যাবে না, এই জিনটি স্পষ্টভাবে বলে দেয়। তো সবাই সবকিছু মেনে নেয়। এরপর থেকে নানা মাছ ধরতে গিয়েছেন, রাতের বেলা খুব একটা মাছ ধরতে যান নাই, গেলেও কখনো ওই তাল গাছের আশেপাশে উনি যান নাই। এরপরে ওনার সাথে ছোটখাটো কিছু ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো বিপদ আপদ আল্লাহর রহমতে ঘটেনি। তো নানা এখনো জীবিত আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো এটি ছিল ঘটনা। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, আর ঘটনাটি ঘটেছিল রাজশাহীর তানোর এলাকায়। মূলত তানোর এলাকারই একটি গ্রামে এই ঘটনা ঘটেছিল। গ্রামের নামটি উনি উল্লেখ করলেও সঙ্গত কারণে আমরা গ্রামের নামটি বলছি না। ঘটনাটি এখন থেকে প্রায় ৩০-৩২ বছর আগের, ১৯৯২-৯৩ সাল বা এরকম একটা সময় হবে আর কি। তো সময়টা ছিল বর্ষাকালের একদম শেষ দিকে। ঘটনাটি যার সাথে মূলত ঘটে তার নাম মাইনুল মিয়া। তো এই মাইনুল মিয়া উনি কিন্তু মাছ বিক্রি করতেন। তো প্রতিদিনের মতো সেদিনও উনি মাছ বিক্রি করতে গিয়েছিলেন হাটে। সেদিন অবশ্য অন্য দিনের তুলনায় মানুষ একটু কম ছিল। হাটে তো সবসময় মানুষ একরকম থাকে না, আবার বেচাকেনাও তো সবসময় একরকম হয় না। তো মাইনুল মিয়া চিন্তা করলেন, যেহেতু দূর থেকে আসছি, যতটুকু মাছ আছে একটু সময় নিয়ে সম্পূর্ণ বিক্রি করেই যাই। তো যেইভাবে সেই কাজ, মাছ নিয়ে অনেকক্ষণ মাইনুল মিয়া বসে আছেন। তো মাছ বিক্রি করতে করতে রাত একটু বেশি হয়ে যায়। এদিকে এত রাত হয়ে যাচ্ছে, মাইনুল মিয়ার কিন্তু খেয়াল ছিল না, কারণ তাকে তো আবার বাড়িতে ফেরত যেতে হবে। তো দেখা যায় যে একদম বিক্রির শেষ দিকে দুটো মাছ রয়ে গিয়েছে। তখন মাইনুল মিয়া চিন্তা করলেন, যেহেতু দুটো মাছ রয়ে গেছে, আবার কতক্ষণে এটা বিক্রি হবে, এদিকে রাত হয়ে যাচ্ছে বেশি, থাক এ দুটো না হয় আর বিক্রি নাই করলাম, এ দুটো বাড়িতে নিয়ে যাবো সাথে করে। তো উনি বাড়িতে যাওয়ার আগে টাকা পয়সার হিসাব পাতি উনি করে নিলেন। তো হিসাব পাতি শেষ করার পর উনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ওনার হাতে একটা টর্চ লাইট ছিল। তো টর্চ লাইটটা জ্বালিয়ে মাছ দুটো একটি ব্যাগে ভরে নিয়ে হাঁটতে শুরু করেন। তো মাইনুল মিয়া একা একা হাঁটতে শুরু করেছেন, তার সাথে ওই সময় আবার কেউ ছিল না। তো হাঁটতে হাঁটতে অনেকটা পথ উনি এগিয়ে এসেছেন। তো মাটির রাস্তা, কিছু জায়গায় কাদা হয়ে গিয়েছিল, যেহেতু বৃষ্টির সময় ছিল, বর্ষার শেষ দিকে আর কি। তো ওই দিন আবার বৃষ্টিও হয়েছিল। মূলত এই কারণেই বাজারে লোকজন একটু কম ছিল অন্য দিনের তুলনায়। তো উনি ধীরে সুস্থে সাবধানে হাঁটছিলেন। তো এইভাবে হাঁটতে হাঁটতে অনেকটা পথ উনি এগিয়ে এসেছেন বাড়ির দিকে। তো ওনার বাড়িতে যাওয়ার রাস্তায় একটা পুকুর পড়ে, তার কিছুটা দূরত্বে একটি বাঁশ বাগানও পড়ে, আর বাঁশ বাগান পার হয়ে একটু আগালেই পড়ে একটা কবরস্থান। এই কবরস্থানের পরে আরো কিছুটা হাঁটলে তার বাড়ি। তো মাইনুল মিয়াকে বাড়ি যেতে হলে অবশ্যই এই জায়গাগুলো পার করেই যেতে হবে, বিকল্প কোনো রাস্তা তার ছিল না। তো এভাবে হাঁটতে হাঁটতে মাইনুল মিয়া যখন এই পুকুরটা পার করে বাঁশঝাড়ের কাছে চলে আসেন, হঠাৎ করে তার মনে হলো শরীরটা একটু ভারী হয়ে আসছে। এটা নিয়ে অবশ্য উনি কিছু মনে করেন নাই। উনি হাঁটতে থাকেন। হাঁটতে হাঁটতে উনি কবরস্থানের খুব কাছাকাছি যখন চলে আসেন, তখন ওনার শরীরটা আরো ভারী হয়ে আসে। উনি আসলে বুঝতে পারছেন না যে কেন এমনটা হচ্ছে। যখন কবরস্থানের খুব কাছে চলে আসেন, তখন তার মনে খুব ভয় লাগা শুরু করে, অজানা কোনো একটা কারণে। উনি ভাবতে থাকেন, এতদিন এই পথ দিয়ে আসা যাওয়া করলাম, কখনো তো এমনটা বোধ করিনি, আজ কেন হঠাৎ এমন মনে হচ্ছে। উনি চিন্তা করেন হয়তো বা কোনো কারণে শরীর খারাপ লাগতে পারে, এই কারণে এমনটা হচ্ছে। উনি বিষয়টা স্বাভাবিকভাবেই নেন
উনি কখনোই চিন্তা করেন নাই যে অস্বাভাবিক কোনো কিছু হতে পারে ওনার সাথে। তো উনি কবরস্থানের সামনে দিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করেই উনি অদ্ভুত এক শব্দ পেয়ে থেমে যান। উনি বুঝতে পারেন যে কবরস্থানের ভেতর থেকে কিছু শব্দ ভেসে আসছে। তখন এই মাইনুল মিয়া চিন্তা করেন ব্যাপারটা কি, এত রাত্রে কবরস্থান থেকে কিসের শব্দ আসছে। উনি ওখানে দাঁড়িয়ে শব্দটা আরো ভালো করে বোঝার চেষ্টা করেন যে শব্দটা কিসের। শব্দটা এমন ছিল যে একসাথে কয়েকটা ভয়ঙ্কর হিংস্র প্রাণী কোনো পশুকে যদি টেনে ছিঁড়ে হাড়গুলো মটমট করে খেতে থাকে এবং মাংসগুলো চাবাতে থাকে, এক ধরনের শব্দ হয়, ওই রকম শব্দ, হাড় ভাঙার শব্দ, আবার মাংস, কাঁচা মাংস চাবালে এক ধরনের শব্দ হয়, ওরকম শব্দ। তো উনি মনে করেছেন যে শেয়াল বা অন্য কোনো প্রাণী তো কবরস্থানে ঢোকেই, এরাই হয়তো বা লাশটাকে বের করে খাচ্ছে। উনি বিষয়টা স্বাভাবিক নেন, একদম স্বাভাবিকভাবেই চিন্তা করেছেন। চিন্তা করলেন যাক আমি বাড়ির দিকে যাই, এই শেয়াল টেয়াল এখন লাশ খাচ্ছে, এদিকে না যাই। এরপর উনি চিন্তা করেন যে আরে আমি এই লাশটা খাচ্ছে এটা বোঝার পরেও শেয়ালকে এটা খেতে দেব? একটা মানুষের লাশ এভাবে নষ্ট করে ফেলবে, আর আমি এটা বোঝার পরেও হেঁটে বাড়িতে চলে যাব? এটা তো কোনো একটা ভালো কাজ হতে পারে না। উনি কিন্তু একদম বিষয়টা এইরকম ভাবে নিয়েছেন, কোনো প্যারানরমাল কিছু হতে পারে এরকম চিন্তা কিন্তু করেন নাই। উনি শেয়ালের কথাই চিন্তা করে মূলত কবরস্থানের ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নেন এবং হাঁটাও শুরু করেন। উনি চিন্তা করেছেন যে টর্চ লাইট জ্বালালে শেয়াল আবার দ্রুত পালিয়ে যেতে পারে, এই জন্য উনি কাছে গিয়ে হয়তো বা শেয়ালকে আঘাত করবেন বা একদম কাছে গিয়ে জ্বালাবেন লাইটটা, এরকম চিন্তা করেছেন। এই জন্য উনি লাইটটা না জ্বালিয়ে আস্তে আস্তে কবরস্থানের ভিতর ঢুকে পড়েন। কবরস্থানের পথঘাট তো ওনার চেনা জানা ছিল, উনি তো এলাকারই বাসিন্দা, এই জন্য লাইট না জ্বাললেও কোন দিক দিয়ে যেতে হবে এটা উনি খুব ভালো করেই বুঝতে পারছিলেন। উনি কবরস্থানে ঢোকার পর মূলত শব্দটা কোথা থেকে আসছে ওই জিনিসটা ওনার কানে যেভাবে আসছিল উনি ওই দিকে কবরস্থানের ভেতরে যেতে থাকেন। তো উনি সাহস করে আস্তে 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 কবরস্থানের ভিতরে একটু 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 করে ভেতর থেকে আরো ভেতরে ঢুকে যাচ্ছেন। কবরস্থানটা মোটামুটি বড়ই ছিল। তো উনি শব্দের উৎস ধরে যখন যাচ্ছিলেন, ওই হাড়গোড় চাবানোর শব্দগুলো তীব্র থেকে আরো তীব্র হচ্ছিল। একটা সময় আসলে ওনার ভয় লাগতে শুরু করে যে না তো শেয়াল এইভাবে লাশ খায় নাকি। ওনার কাছে বিষয়টা একটু অশুভ ইঙ্গিত বলে মনে হচ্ছিল। তারপরও উনি চিন্তা করেন যে আসলামই যখন, দেখি না কি অবস্থা। তো ওই দিন আবার আকাশে আসলে মেঘ ছিল, মানে চাঁদ মেঘে ঢাকা ছিল দেখে মোটামুটি অন্ধকারই ছিল চারদিকে। হঠাৎ করে এই মাইনুল মিয়া একটা বিষয় লক্ষ্য করেন, সেটা হচ্ছে অন্ধকারের ভেতর আরো একটা অন্ধকার মনে হচ্ছে। মানে এমনি তো অন্ধকার, তার মধ্যে বিশেষ একটা জায়গায় যদি আরো অন্ধকার থাকে তখন কিন্তু অল্প হলো বোঝা যায়। ওনার কাছে মনে হচ্ছিল এই অন্ধকারের মধ্যে আরো নিকষ কালো এক অন্ধকার জিনিস দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এটা নড়াচড়া করছে, এটা একটা অবয়বের মতো মনে হচ্ছে। এরপরে এই মাইনুল মিয়া বুঝতে পারেন যে এই জিনিসটাই হচ্ছে সেই শেয়াল, যেটা কোনো একটা মৃতদেহ নিয়ে খাচ্ছে। কিন্তু শেয়াল তো এমন হয় না, শেয়াল তো কুকুরের মতো হবে, কিন্তু এটা তো বেশ উঁচু লম্বা মানুষের মতো এবং উচ্চতাও বেশ অনেক হবে। তো এটা দেখার পর মাইনুল মিয়া একটু ভয় পান। মাইনুল মিয়া লাইটটা না জ্বালিয়েই বলতে থাকেন যে কে গো তুমি, তোমার বাড়ি কোথায়, আর এত রাতে কবরস্থানে কি করো মিয়া তুমি? এই বিষয়গুলো মাইনুল মিয়া বারবার বলছিলেন, এভাবে বেশ কয়েকবার তাকে ডাকও দেয়, কিন্তু তার ডাকে ওই অবয়বটা কোনো সাড়া দেয়নি। তখন মাইনুল মিয়া চিন্তা করলো একে যে এতবার ডাকছি আমার কথার কোনো উত্তরই দিচ্ছে না। এরপর মাইনুল মিয়া চিন্তা করলো এইবার লাইটটা মেরে আমি দেখি এই জিনিসটা কি। তখন মাইনুল মিয়া লাইটটা ওই অবয়বটার দিকে যখনই জ্বালিয়েছেন, এমন ভয়ঙ্কর একটা কুৎসিত জিনিস উনি দেখেছেন, উনি কখনো কল্পনাও করতে পারেননি এমন ভয়ঙ্কর কোনো কিছু হতে পারে। উনি দেখলেন ওই অবয়বটা লম্বায় আনুমানিক 9 থেকে 10 ফুট হবে, শরীর কুচকুচে, লোমশ কালো, আর শরীরে দু চোখে আগুন জ্বলজ্বল করছিল, আর
হাতের নখগুলো ছিল অনেক বড়, আর এই যে মাথাটা, এই মাথাটা অদ্ভুত রকমের, চোখগুলো কিন্তু জল জল করলো ছোট ছোট ছিল, কিন্তু মুখ যেটা ছিল এই মুখটা ছিল খুবই ভয়ঙ্কর। মনে হচ্ছিল এই মাথার পুরো জায়গাটা জুড়েই মুখ, এবং বেশ বড় বড় দাঁত, আর এই দাঁতের বিভিন্ন ফাঁকাগুলোতে মাংস লেগে আছে। মাইনুল মিয়া বুঝতে পারলেন এইটা কোনো শেয়াল বা অন্য কোনো হিংস্র প্রাণী না। ছোটবেলা থেকে ময়মুরব্বীদের মুখে ভয়ঙ্কর আদমখোর জিনের যেই গল্পগুলো শুনে এসেছেন, এটা হচ্ছে সেই ভয়ঙ্কর আদমখোর জিন। তো মাইনুল মিয়া যখন টর্চ লাইটটা জ্বালিয়েছেন, তখন ওই মাইনুল মিয়ার চোখাচোখি যখন হয় ওই জিনিসটার, তখন ওই ভয়ঙ্কর অবয়বটা মাইনুল মিয়ার দিকে তাকিয়ে ভয়ঙ্কর বিশ্রী রকমের একটা অট্টহাসি দেয়। এই অট্টহাসি দেখার পর মাইনুল মিয়া তো ভয়ে কি অবস্থা হয়েছে এটা তো বুঝতেই পারছেন প্রিয় লিসেনার্স। উনি এতটাই ভয় পেয়েছিলেন যে ওনার শরীরের কোনো কিছু কাজ করছিল না। উনি যে টর্চ লাইট ধরে জ্বালিয়ে রেখেছেন ওইটার দিকে, টর্চ লাইটটাতে হাত দিয়ে সরাবেন এমনও কোনো শক্তি ওনার শরীরে ছিল না। মনে হচ্ছে উনি বোবা হয়ে গেছেন আর শরীরটা পুরো জমে বরফ হয়ে গেছে, কিন্তু শরীরটা থর থর করে কাঁপছিল, ঘেমে শরীরটা শেষ হয়ে গেছে। এরপর উনি যখন একটু শক্তি পেলেন, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনা ঘটেছে, যখন একটু শক্তি পেয়েছেন উনি প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে, ওনার গায়ে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে ঘুরে উনি দিয়েছেন এক দৌড়। উনি যখন দৌড়াচ্ছিলেন, পেছন থেকে ওই ভয়ঙ্কর হাসিটা বারবার ভেসে ভেসে আসছিল। মনে হচ্ছিল ওই ভয়ঙ্কর আদমখোর জিনটা ভেসে ভেসে মাইনুল মিয়ার পেছন পেছন আসছে। আর মাইনুল মিয়ার কোনো খেয়ালই ছিল না যে উনি কোন দিক দিয়ে দৌড়াচ্ছেন। উনি দৌড়াচ্ছেন আর মনে যা দোয়া কালাম একবার মনে আসে এটা পড়ছেন, বারবার এলোমেলো হয়ে যাচ্ছিল, একটু পরে তো ভুলে যান, আবার আর একটা পড়েন, মানে কোনো ঠিক ঠিকানা নাই, যেটা মনে আসে ওইটাই পড়ছে। তো উনি যেখান দিয়ে দৌড়াচ্ছিলেন ওনার আশেপাশে কিন্তু ঘর বাড়ি ছিল। তো উনি দৌড়াতে দৌড়াতে কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যান। এরপর উনি জ্ঞান হারান। তো জ্ঞান হারানোর পর এরপর তো আসলে ওনার কিছু মনে নাই। জ্ঞান ফেরার পর উনি দেখেন যে উনি ওনার বাসাতেই ছিলেন, আশেপাশে অনেক মানুষ। তো মূলত ওই সময় যে আকবর ভাই, এই আকবর ভাইও ওনার বাড়িতে উপস্থিত ছিলেন। আকবর ভাই কিন্তু মাইনুল মিয়ার প্রতিবেশী। ওখানে একজন হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। তো মাইনুল মিয়ার জ্ঞান ফেরার পর তখন মাইনুল মিয়া জিজ্ঞেস করেন যে আমি এখানে কিভাবে আসলাম। তখন এই আকবর ভাই বলেন যে তুমি তো চিৎকার দিতে দিতে আসছিলা, ওই সময় তোমার চিৎকার শুনে একজন ঘর থেকে বের হয়ে আসছিলেন। তো উনি বের হয়ে আসার পর তোমার আর কোনো চিৎকার শুনে নাই, তখন উনি বুঝতে পারেন তুমি কোথাও অজ্ঞান হয়ে পড়ে আছো। তখন উনি তোমাকে খুঁজে বের করেন, তারপর আরো মানুষজন ডেকে তোমার বাড়িতে নিয়ে আসেন। তো ওই সময় হুজুর মাইনুল মিয়াকে জিজ্ঞেস করেন আসলে তোমার সাথে কি হয়েছিল। এরপর মাইনুল মিয়া সম্পূর্ণ ঘটনা হুজুর সহ উপস্থিত যারা যারা আছেন সকলকে বলেন। উনি এতটাই ভয় পেয়েছিলেন যে উনি ঠিকমতো কথাই বলতে পারছিলেন না। বলার সময় বারবার ওনার তোতলামি ভাব চলে আসছিল উনি যখন কথা বলছিলেন আর কি। এরপর হুজুর মাইনুল মিয়াকে বললেন তুমি যে মাছ বিক্রি করে বাসায় যাচ্ছিলা, তুমি তো বাসায় সরাসরি চলে আসতা, তুমি কেন ওই জায়গাতে গেলা? আর ওই জায়গাতে গিয়েছো ঠিক আছে, ওই জিনিসকে ডাকতে গেলা কেন? আর ডাকছো ভালো কথা, তুমি কেন টর্চ লাইটটা জ্বালাতে গেলা? তুমি তো বিশাল বড় একটা ভুল করেছো, এই জিনিসটাকে বিরক্ত করেছো। এগুলো হচ্ছে আদমখোর জিন, পিশাচ শ্রেণীর জিন। এই আদমখোর জিনদের একবার যে পাল্লায় পড়েছে এরা কিন্তু বাঁচতে পারে না। তো তুমি ওখান থেকে যে বেঁচে আসছো আল্লাহর অশেষ কৃপা। তো হুজুর যাওয়ার আগে ওনাকে বেশ ভালো করে ঝাড়ফুঁক করে দেন, রুকিয়া করে দেন, পানি পড়া দিয়ে যান, আরো কিছু দোয়া কালাম শিখিয়ে যান, এবং বলেন যে কোনোভাবেই তুমি রাত আর বের হবে না, কারণ এই আদমখোর জিনরা একবার যার পিছু লাগে এরা সহজে কিন্তু ছাড়ে না। অনেক রুগিয়া করেও এদেরকে ছাড়ানোটা অনেক কঠিন হয়ে যায়। ছাড়ানো যায় হয়তো, কিন্তু বেশ অনেক কঠিন একটা ব্যাপার হয়ে যায়। তো হুজুর তো চলে যান। তো মাইনুল মিয়া কিন্তু অসুস্থ হয়ে পড়েন, এতটা ভয় পেয়েছিলেন, কয়েক সপ্তাহ অসুস্থ ছিলেন, শারীরিকভাবে মানসিকভাবে উভয়ভাবে উনি অসুস্থ হয়ে পড়েন। তো আস্তে আস্তে আবার উনি স্বাভাবিক জীবনে ফেরত আসেন। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানে শেষ না, ঘটনা কিন্তু আরো অনেক বাকি। মাইনুল মিয়ার সাথে যখন ওই ঘটনা ঘটে
ঘটনার সময় ছিল রাত আনুমানিক 9টা থেকে 10টার মধ্যে। তো 9টা কি 10টা বাজা মানে গ্রাম অঞ্চলে বা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু অনেক রাত। তো মাইনুল মিয়া স্বাভাবিক জীবনে ফেরার পর আবার তিনি একদিন ভোরবেলাতে পুকুরে মাছ ধরতে যান। তো যাওয়ার আগে তিনি তার স্ত্রীকে বলেছেন, আমি তো মাছ ধরতে যাচ্ছি, আমি একটু বেলা হলে চলে আসব। এই বলে উনি বাড়ি থেকে চলে যান মাছ ধরতে। তো মাইনুল মিয়া মাছ ধরতে গেছেন খুব ভোরের দিকে আর কি। তো চিন্তা করছেন 8টা-9টা পর্যন্ত মাছ ধরবেন সকাল, তারপর চলে আসবেন। তো মাইনুল মিয়া মাছ ধরতে গেছেন তো গেছেন, আর বাড়িতে আসার নাম নেই। তার স্ত্রী তো চিন্তিত হয়ে পড়েন। উনি সকালবেলা বলেন যে সে তো বলে গেল সকাল সকাল চলে আসবে, কিন্তু এখনো তো সে আসে না, আবার কোনো বিপদে পড়লো না তো। তো মাইনুল মিয়ার স্ত্রীরা চিন্তা করতে থাকেন, আর উনি ঘর থেকে বেরিয়ে পড়েন তার স্বামীকে খোঁজার জন্য। তো প্রতিবেশী আকবর ভাইয়ের বাড়ি কিন্তু এই মাইনুল মিয়ার স্ত্রী যান। উনি খুব ভালো একজন প্রতিবেশী ছিলেন এই আকবর ভাই। উনি সবসময় পরোপকারী একজন মানুষ, সকলকে হেল্প করতেন, বিশেষ করে প্রতিবেশীদেরকে। তো মাইনুল মিয়ার স্ত্রী যখন আকবর ভাইয়ের বাড়িতে যান এবং আকবর ভাইকে ডেকে মাইনুল মিয়ার কথাটা বলেন যে এরকম ভোরবেলা বেরিয়েছে এখন আসে নাই, তখন আকবর ভাই চিন্তিত হয়ে পড়েন। এদিকে চিন্তিত হওয়ার পেছনে কারণ একটাই, সেটা হলো কিছুদিন আগে এই মাইনুল মিয়া এই আদমখোর পিশাচের পাল্লায় পড়েছিলেন। আবার উনি বেরিয়েছেন। এই হুজুর বারবার বলেছিল যে রাতের বেলা না বের হতে। উনি রাতের বেলা বের হন নাই, উনি ভোরের দিকে বেরিয়েছেন। চিন্তা করেছেন যে ফজর আজান তো দিয়ে দিয়েছে বা দেবে, এখন বের হলে কোনো সমস্যা নাই। এখন উনি বের হওয়ার পর বাড়িতে আসেন নাই। স্বাভাবিকভাবেই এই আকবর ভাইয়ের পরিবারও চিন্তিত হয়ে পড়েন মাইনুল মিয়ার জন্য। তো মাইনুল মিয়াকে খুঁজতে থাকেন সবাই, আশেপাশে খুঁজতে থাকেন যেই জায়গাগুলোতে মাইনুল মিয়া মাছ ধরতে যেতে পারেন বলে ওনাদের সন্দেহ হয়েছিল সেখানে যান, কিন্তু না, কোথাও এই মাইনুল মিয়াকে খুঁজে পাওয়া যায় না। মাইনুল মিয়াকে খুঁজে না পেয়ে মাইনুল মিয়ার স্ত্রী ও তার পরিবার মানসিকভাবে খুবই ভেঙে পড়েন। মাইনুল মিয়ার দুটো কন্যা সন্তান ছিল, একজনের বয়স ওই সময় ছিল 11 বছর, আর একজনের বয়স ওই সময় ছিল 7 বছর। তো মাইনুল মিয়া তার স্ত্রী এবং 2 সন্তান এবং তার মাকে নিয়ে একটা সুন্দর পরিবার ছিল তার। এভাবে উনি মোটামুটি ভালোই বসবাস করছিলেন। কি হলো যে পরের দিন ভোরবেলা, মানে ওই দিন কিন্তু ওভাবে চলে গেছে, পরের দিন ভোরবেলা গ্রামে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। কেউ কেউ চিৎকার করতে করতে যাচ্ছে, রে মাইনুল মিয়াকে পাওয়া গেছে, রে মাইনুল মিয়াকে পাওয়া গেছে। তখন লোকজন বলে, কোথায় পাওয়া গেছে? বলে ওই পুকুর পাড়ে। ওখানে একটা পুকুর পাড় ছিল, সবাই মিলে ওইখানে যান। তো ওইখানে যাওয়ার পর দেখেন যে মাইনুল মিয়ার লাশ পুকুরের এক পাশে মানে ধারে ভেসে আছে। এই দৃশ্য দেখে ওনার স্ত্রী ওখানেই তো চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। বাচ্চারা তো কান্নাকাটি শুরু করে দেন। মাইনুল মিয়ার এমন অস্বাভাবিক মর্মান্তিক মৃত্যু কেউ যেন মেনে নিতে পারছিলেন না। পরবর্তীতে সেই হুজুরকে ডেকে নিয়ে আসা হয়েছিল, যে হুজুর মাইনুল মিয়াকে ওই যে প্রথম দিন ঝাড়ফুঁক করেছিলেন, সেই হুজুরই মাইনুল মিয়ার জানাজার নামাজ পড়িয়েছিলেন। মাইনুল মিয়াকে সেই কবরস্থানেই দাফন করা হয় যেই কবরস্থানে সেই ভয়ঙ্কর আদমখোর জিনটাকে মাইনুল মিয়া দেখেছিলেন। তার পরবর্তীতে এই আকবর ভাই ওই হুজুরকে জিজ্ঞেস করছেন, হুজুর আপনি আপনার সাথে থাকা ভালো জিনদের মাধ্যমে একটু খোঁজ খবর নিয়ে যদি বলতে পারতেন যে মাইনুল মিয়ার সাথে আসলে কি হয়েছিল, কেনই বা এমন মর্মান্তিক মৃত্যু হলো, সবকিছু তো স্বাভাবিক হয়ে গিয়েছিল। তখন হুজুর বলেছিলেন যে ঠিক আছে আকবর, আমি দেখি কি করা যায়, কতটুকু তথ্য আমি নিতে পারি। কয়েকদিন পর আমি জানানোর চেষ্টা করবো যদি আমার জিনেরা কোনো তথ্য সংগ্রহ করতে পারে। তো হুজুর 2 দিন পরে মাইনুল মিয়ার বাড়িতে আসেন। সেখানে আকবর ভাইও ছিলেন, আশেপাশে কিছু মানুষজনও সেখানে চলে আসেন। হুজুর প্রথমে মাইনুল মিয়ার স্ত্রীকে সান্ত্বনা দেন এবং তারপরে বলেন যে আসলে মাইনুল মিয়ার সাথে হয়েছিলটা কি, কতটুকু তথ্য উনি সংগ্রহ করতে পেরেছেন। হুজুর বলেন যে মাইনুল মিয়া যখন ওই পুকুরে মাছ ধরছিল, ওই মাছ ধরা অবস্থায় পুকুরের অপর পাশে মাইনুল মিয়ার চোখ পড়ে। তখন উনি দেখতে পান সেই ভয়ঙ্কর আদমখোর জিনকে। ওই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর মাইনুল মিয়া যখনই চিৎকার দিয়ে পুকুর থেকে উঠে পালাতে যাবে, তখনই বিদ্যুৎ গতিতে ওই আদমখোর জিনটা তার সামনে চলে আসে এবং হাসি দিয়ে নাকি বলতে থাকে, এবার কোথায় পালাবি রে মাইনুল, তুই আমাকে খুব বিরক্ত করেছিলি, আমার খপ্পরে যে একবার পড়ে তার নিস্তার নাই। মাইনুল মিয়া যখন এই দৃশ্যটা দেখে, তখন নাকি মাইনুল মিয়া যখন
মানে একদম জ্ঞান হারানোর উপক্রম হয়, তখন নাকি জ্ঞান হারানোর আগেই ওই আদমখোর জিনটা মাইনুল মিয়াকে এক টানে পানির নিচে নিয়ে চলে যায় এবং পানির নিচে গিয়ে তার মাথাটা কাদার মধ্যে গেড়ে দেয় এবং পরের দিন ডেড বডিটা আপনা আপনি ভেসে ওঠে। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটা ওই হুজুর তার সাথে থাকা ভালো জিনদের মাধ্যমে সংগ্রহ করেছিলেন। আর এই আদমখোর জিনের আশেপাশে অন্য কোনো জিন আসতে ভয় পায়, মানে এরা এতটা ভয়ানক। মাইনুল মিয়ার ইন্তেকালের 5-6 দিন পর থেকে ওই কবরস্থানে এই আদমখোর জিনের আরো কিছু ঘটনা ঘটতে শুরু করে। তো এই 5-6 দিন পর যখন হঠাৎ কবর থেকে মাইনুল মিয়ার লাশ নাই এমন একটা ঘটনা ঘটে। কারণ মাইনুল মিয়ার কবরটা খোঁড়া ছিল, লোকজন সকালবেলা ওইদিকে গিয়েছে, দেখে মাইনুল মিয়ার কবরের মধ্যে লাশ নাই। গ্রামের মানুষ তো চিন্তিত হয়ে পড়ে, আরে মাইনুল মিয়ার লাশ গেল কোথায়? তো কেউ তো কিছু বলতে পারে না। অনেক মানুষের ধারণা ছিল যে অনেকেই তো লাশ চুরি করে কঙ্কাল বানিয়ে মেডিকেলের বিভিন্ন স্টুডেন্টদের কাছে বিক্রি করতে পারে, কারণ স্টুডেন্টদের লেখাপড়ার জন্য কঙ্কালের প্রয়োজন হয়, এই জন্য লেখাপড়ার পারপাসে অনেকে এটা কিনতে চান, এটা হরহামেশাই হয় আর কি। তো এই যে হাড়গোড় চুরি, এটা কিন্তু অনেক জায়গায় ঘটে, এটা যে শুধু ওই কবরস্থানে হচ্ছিল বিষয়টা এরকম না। তখন গ্রামের মানুষজন চিন্তা করে মনে হয় মাইনুল মিয়ার এই ডেড বডিটা ওইরকম কোনো লাশ চোরে নিয়ে গেছে। কিন্তু লাশ চোরে যে নিয়ে গেছে এটা তো হতে দেয়া যায় না। আজ মাইনুল মিয়ার লাশ চোরে নিয়ে গেছে বলে তারা যদি চুপচাপ বসে থাকে, তাহলে এভাবে তাদের আরো আত্মীয় স্বজনদের লাশও কিন্তু কবর থেকে নিয়ে যাবে। এই কারণে ওরা চিন্তা করেছেন যে লাশ কবর দেওয়ার পর আমরা বেশ কিছুদিন পাহারা দেব। তো গ্রামে একটা কমিটি করে এরকম পাহারা দেওয়া শুরু হয়। তো ওনারা এরকম সপ্তাহ 2-1-3 পাহারা দিয়েছেন। এর ভিতরে অন্যান্য যারা মারা গিয়েছেন এবং ওই কবরস্থানে দাফন করা হয়েছে, তাদের কবরটা একদম স্বাভাবিকই ছিল, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তখন উপস্থিত সবাই বুঝতে পারে যে যদি কোনো দুষ্টু জিনের কাজ হতো তাহলে তো আমাদের চোখ ফাঁকি দিয়ে এই অপকর্ম করত, নিশ্চয়ই কোনো মানুষই এই কাজ করে, যার কারণে আমরা পাহারা দিচ্ছি দেখে আসে নাই। কিন্তু সকলের ভুল ভেঙে যায় আরো কিছু ঘটনার পরে। ওই গ্রামের একজন ধনী ব্যক্তি মারা যান, আর ওই ধনী ব্যক্তিকে কবরে দাফন করার সময় তার ছেলেরা সবার সামনে বলেন যে যত টাকা লাগে পাহারার জন্য আমরা খরচ করতে রাজি আছি, কিন্তু আমার বাবার লাশ যেন কেউ চুরি করতে না পারে এই বিষয়ে আপনারা কোনো একটা পদক্ষেপ নেন। এরপর প্রায় 17 দিন পর্যন্ত ওই ব্যক্তির কবরটা পাহারা দেওয়া হয়েছিল। এর ভিতরে কবরটা অক্ষত ছিল, কোনো সমস্যা হয়নি। এরপরে পাহারাটা একটু শিথিল হয়ে আসে, এরপরে মাঝে দেখা যাচ্ছে পাহারা একদমই নাই। তো 17 দিনের পরে একটু শিথিল হয়ে আসার পরে 17 দিনের পর আরো 10 দিন, মানে 27তম দিনে, মানে গ্রামবাসীরা এরকম একটা হিসাব করেছিল আর কি, সম্ভাব্য সময় 27তম দিনে একটা রাত আসে। তো ওই রাত্রে চাঁদ ওঠেনি, খুবই অন্ধকার ছিল। কিন্তু ওই 27তম দিনে আবারও কিছু লোক পাহারা দেওয়া শুরু করে আর কি, মাঝে কয়েকদিন গ্যাপ ছিল। ওনারা আবার মশাল হাতে নিয়ে বিভিন্ন জায়গা ঘুরে একটা জায়গায় এসে বসেছিল, মানে কবরস্থানের সাইড টাইড দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে কবরস্থানের একটা জায়গায় এসে ওনারা বসে আর কি। হঠাৎ করে ওই কবরস্থান থেকে বিকট এক শব্দ ওনাদের কানে ভেসে আসে। শব্দ আসার সাথে সাথে যেসব মানুষ মশাল হাতে নিয়ে বসেছিলেন তারা সকলেই কয়েক মিনিটের মধ্যে কবরস্থানের ভিতরে চলে যায় এবং কবরস্থানের ভিতরে গিয়ে দেখে ওই যে ধনী ব্যক্তি যিনি মারা গিয়েছিলেন তার কবর খোঁড়া, কবরে তার লাশ নাই। সবাই চিন্তা করে যে চোর ছিল, সে এসে নিয়ে গেছে। কিন্তু গ্রামবাসীরা সবাই বলে যে তোমরা তো কাছাকাছি ছিলা, এত তাড়াতাড়ি কিভাবে লাশ নিয়ে গেল? আর লাশ নিয়ে সরাসরি উদাও হয়ে গেল, লাশ নিয়ে তো যেতেও তাদের সময় লাগবে, গ্রাম থেকে বের হতে সময় লাগে, কেউ তাদেরকে দেখতে পেল না, নিশ্চয়ই এটা স্বাভাবিক কোনো ব্যাপার না। এর কয়েকদিন পরে আরো একজন ব্যক্তি ওই গ্রামের মারা যায়, তাকেও কবরস্থ করা হয়। এবার গ্রামের মানুষরা চিন্তা করলো এই লাশ চোরকে ধরতেই হবে, যেভাবেই হোক
শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই লাশকে ধরতে হবে। এই ব্যক্তিবর্গের মধ্যে এই আকবর ভাইও ছিলেন একজন। কিন্তু এবার গ্রামবাসী সিদ্ধান্ত নিল কোনো মশাল ছাড়া খুব চুপচাপ করে এবার সবাই ওই কবরস্থানের কাছে ঘাপটি মেরে বসে থাকবে, কে লাশ চুরি করে দেখার জন্য। মশালের আলো দেখলে তো লাশ চোর পালিয়ে যাবে। তো ওনারা ওই যে ওই ব্যক্তিকে যখন সমাহিত করা হয়, নতুন একজন মারা গিয়েছিলেন, তাকে দিনের বেলা সমাহিত করা হয়েছে রাতের বেলা। ওনারা চুপ করে বসে আছেন প্রায় 7-8 জন, অনেক রাত। হঠাৎ করে ওনারা অন্ধকারের মধ্যে ধপাস ধপাস এক ধরনের শব্দ শুনতে পান। হাতি যদি দ্রুত গতিতে হেঁটে যায়, ধপ ধপ বা ধপাস ধপাস যেরকম শব্দ হয় ওরকম শব্দ হচ্ছে, মনে হচ্ছে মাটিটা কিছুটা কেঁপে উঠছে। ওনারা বুঝতে পারেন নিশ্চয়ই কোনো একটা সমস্যা হতে যাচ্ছে। উপস্থিত সবাই অন্ধকারের মধ্যেই দেখতে পান 9 থেকে 10 ফুট উচ্চতার কেউ একজন কবরস্থানের ভিতরে ঢুকেছে, এবং ওই জিনিসটা খুবই কুচকুচ এবং ভয়ঙ্কর রকমের কালো। অন্ধকারের মধ্যেই ওই জিনিসটা যে ভয়ানক কালো এটা বোঝা যাচ্ছে। তো ওনারা বিষয়টা খেয়াল করতে থাকেন, দেখেন যে ওই অবয়বটা হাঁটতে হাঁটতে নতুন যে কবর ওই কবরের পাশে চলে যায়, যে কবরটা আজকে দিনের বেলা দেয়া হয়েছে। তখন ওই অবয়বটা ওই কবরের পাশে গিয়ে 2 হাত দিয়ে মাটি খুঁড়তে থাকে, এবং মাটি খুঁড়তে তার 10 থেকে 15 সেকেন্ডের মতো সর্বোচ্চ সময় লেগেছে। এরপর কবরের মধ্যে হাত ঢুকিয়ে ওই লাশটাকে উপরে তুলে ফেলে। মনে হচ্ছিল সে ইচ্ছা মতো তার হাতটাকে বড় করছে, এবং তুলে ওই জিনিসটা নিয়ে যাওয়া শুরু করে। এটা দেখার পর গ্রামবাসীর কারো সাহসী হয়নি যে ওই জিনিসটাকে কেউ আটকাবে। এই দৃশ্য দেখার পর ওখানে যে কয়জন ছিল তারা সবাই যে যেদিকে পেরেছে দৌড় দিয়ে পালিয়ে গেছে। কিসের কি আদমখোর জিনকে আটকানো, নিজের জীবন নিয়ে টানাটানি। এর পর দিন সকালবেলা গ্রামবাসী একজন বড় হুজুরের কাছে যান এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলেন। এই ঘটনা শোনার পর হুজুর বলেন যে এটা ভয়ঙ্কর পিশাচ প্রকৃতির আদমখোর জিন। এর খাদ্যই মূলত মৃত মানুষের মাংস, এমনকি জীবিত মানুষকেও ওরা খেয়ে ফেলতে পারে যদি ওদের হাতের মুঠোয় বা ওদের ডেরায় কেউ পৌঁছে যায় কোনোভাবে ভুল করে। এটা খুবই ভয়ঙ্কর রকমের শক্তিশালী। এরপর ওই হুজুর বলেন যে আমি জানি যে ওকে আটকানোর জন্য কি করতে হবে। তখন হুজুর বলেন যে তোমরা 7টা কবর থেকে 7 মুঠ মাটি আমার কাছে নিয়ে আসো, আমি ওই মাটিটা পরে দেব, তারপর তোমরা মসজিদের একটা জায়গায় রেখে দিবা। হুজুর ওনাদেরকে এই নির্দেশনা দেওয়ার পর ওনারা এই কাজটি করেন। এরপর হুজুর এই কাজটি মানে এই মাটিতে দোয়া করে ফু দিয়ে দেন এবং বলেন যে যদি কেউ মারা যায় এই মাটি থেকে একটু মাটি ওই কবরে তোমরা দিয়ে দিবা, আশা করি আর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। অল্প কয়েকদিনের মধ্যে আরেকজন মানুষ মারা যান। ওনারা ওই যে মাটিটা ছিল আর কি, ওই যে 7টা কবর থেকে যে যতটুকু মাটি আনা হয়েছিল এর থেকে কিছুটা মাটি ওই কবরে মিশিয়ে দেন আর কি। এখন কথা হলো মিশিয়ে তো দিলেন, আসলে কাজ হয় কিনা এই জিনিসটা তো দেখার দরকার। ঠিক আগের মতো কিছু সাহসী মানুষ ওনারা রাতের বেলা লুকিয়ে বসে আছেন দেখার জন্য যে আজকে রাতে আসে কিনা, অপেক্ষা করছেন। রাত আস্তে আস্তে গভীর হচ্ছে কিন্তু ওই জিনিসটা আসছে না। এরকম করতে 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 ওনারা বিরক্ত হয়ে গেছেন, হয়তোবা আজ আর আসবে না। রাত আনুমানিক 3টা 3:30টার দিকে হঠাৎ ধপাস ধপাস শব্দ শুরু হয়ে যায়। মনে হচ্ছে কোথা থেকে ওই জিনিসটা যেন কবরস্থানের ভিতরে ঢুকে পড়লো। মেইন রাস্তা দিয়ে আসে না, অন্য কোনো একটা দিক দিয়ে আসে। আর ওই জিনিসটা এসে নতুন যে কবরটা দেওয়া হয়েছে ওই কবরের পাশে চলে যায়। ওই দিন আবার আকাশে চাঁদ ছিল, যার কারণে ওই অবয়বটার চেহারা উপস্থিত লোকজন কিছুটা হলে বুঝতে পেরেছিলেন। ওই জিনিসটা এসে যখন ওই নতুন কবরে হাত দিয়েছে ওই আদমখোর জিনটা বিকট শব্দে চিৎকার করে ওঠে, মনে হয় সে খুবই যন্ত্রণা পাচ্ছে। এই আদমখোর জিনের চিৎকার শুনে আশেপাশে যে মানুষগুলো লুকিয়ে দেখছিল ওরা সবাই ভয়ে চিৎকার শুরু করে দেয়, ওরে মা গো বাবা গো বলে।
আর এই শব্দ যখন ওই আদমখোর জিনটা শুনেছে, এও বুঝে ফেলেছে যে আশেপাশে মানুষজন রয়েছে, এরা লুকিয়ে তাকে দেখছে। তো ওই জিনিসটা তখন মানুষের দিকে আগে এগিয়ে আসা শুরু করে। আর যখন সবাই দেখছে ওই জিনিসটা এগিয়ে আসে, তখন ওই উপস্থিত লোক যারা ছিল ওরা আবার পরিমরি করে যে যার বাড়ির দিকে দৌড়। তাদের বাড়িতে যাওয়ার পথে আর কোনো সমস্যা হয়নি। পরের দিন হুজুরকে এই ঘটনা খুলে বলেন। তখন হুজুর সবাইকে বলেন যে তোমরা কিছুদিন আর ওই কবরস্থানে যেও না, পাহারা দেওয়ার দরকার নাই, দেখি আমি কি করতে পারি। এর কিছুদিন পর আরো একজন লোক মারা যায়। এখন গ্রামের মানুষরা চিন্তা করেন যে লোক মারা গেলে তো কবর তো দিতেই হবে, কি আর করা। ওই কবরস্থানে ওই লাশটিকেও দাফন করা হয়। তখন হুজুর বলেন যে ওই সেম ভাবে তোমরা যে মাটিটা আমি পড়ে দিয়েছিলাম ওই মাটি থেকে কিছু অংশ ওই কবরে মিশিয়ে দিও, যখন দাফন করা হবে আর কি, মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে ওই সময়টাতে। এখন গ্রামের মানুষ থাকে না, কিছু মানুষ ওরা খুবই মানে অতি উৎসাহী, যাই হোক না কেন তারা দেখতে যাবে যে ওই কবরে কি হয়। ওদিকে হুজুর কিন্তু নিষেধ করে দিয়েছিলেন। সত্যি কয়েকজন লোক ওনারা ওইটা দেখতে চান রাতের বেলা। ওনারা দেখতে তো গিয়েছেন, দেখতে যাওয়ার পরে কি হলো, চুপচাপ বসে আছেন। অনেক রাতের বেলা দেখতে পান আবার সেই ধপাস ধপাস শব্দ, মনে হচ্ছে যে মাটি কাঁপছে। একটা কালো অবয়ব আসলো, আসার পর নতুন যে কবরটা দেয়া হয়েছে ওইটার কাছে গেল। এরপর দেখা গেল একটা অবয়ব না, এবার মনে হচ্ছে আরো কিছু একই ধরনের অবয়ব আসলো, এসে ওই কবরটাকে এক পাশে মানে রেখে তারা সবাই দাঁড়ালো। ওদের মধ্যে থেকে একজন মনে হলো তরল কিছু জিনিস বের করলো এবং বের করে ওই কবরের উপর ঢেলে দিল। ঢেলে দেওয়ার পর আজব বিষয় যে আরেকজন সে কবরের মাটি সরানো শুরু করলো এবং অনায়াসেই ওই লাশটা বের করে ফেললো। লাশ বের করার পর ওই লাশটা নিয়ে তারা চলেও গেল। এই দৃশ্য দেখার পর ওখানে যে কয়েকজন ছিল তাদের মধ্যে একজন ওইখানে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় অন্যরা ভয়ে ভয়ে তাকে বাড়িতে নিয়ে আসে। 2 দিন পর্যন্ত অজ্ঞান ছিল, 2 দিন পরে তার জ্ঞান ফিরেছিল। তার অবস্থা এমন ছিল যে কবরস্থানের নাম শুনলেই সে থরথর করে কেঁপে উঠত। তো যাই হোক, হুজুরের কাছে বিস্তারিত সবকিছু বলা হয় যে এই ব্যাপার রাতের বেলা এই ঘটেছে। তারা এই জিনিস দেখেছে যে ওরা কিছু তরল জিনিস ঢেলে দিয়েছে, এরপরে আর কোনো কিছু কাজ করে নাই। কাজ করে নাই বলতে তারা বিনা বাধায় লাশটি আবার চুরি করে নিয়ে গেছে। তো এইভাবে তো চলতে দেয়া যায় না। কবরস্থানের লাশ দাফন করলেই আদমখোর জিনিসের লাশ খেয়ে ফেলবে। কবরস্থান একটা পবিত্র জায়গা, অথচ সে অনায়াসে এখানে চলে আসতে পারছে, কিছু তো একটা করার দরকার। তখন হুজুর বলেন যে আপনারা বেশি বেশি করে দিনের বেলা কবর জিয়ারত করবেন, মুর্দাদের জন্য দান খয়রাত দোয়া করবেন। আর হুজুর উনি ওই কবরস্থানে দিনের বেলা এসে প্রত্যেকটা কবরের পাশে গিয়ে অল্প করে কি যেন পড়ে আর ফু দেয়, মানে দাঁড়িয়েই ফু দিচ্ছে। এমনটা না যে ফু গিয়ে ওই কবরে লাগছে, বিষয়টা এরকম না, উনি ফু দিচ্ছেন। এইভাবে যতগুলো কবর ছিল উনি চেষ্টা করেছেন প্রায় প্রত্যেকটা কবরের পাশে গিয়ে ফু দেওয়ার জন্য। এরপর হুজুর বলেন যে ইনশাআল্লাহ এখন আর কোনো শয়তান জিন এখানে প্রবেশ করতে পারবে না, কোনো লাশও স্পর্শ করতে পারবে না। আপনারা নির্দ্বিধায় এই কবরস্থানে রাতের বেলা এখন আসতে পারবেন ইনশাআল্লাহ, আর লাশ দাফনও করতে পারবেন। এরপর থেকে ওই কবরস্থানে আর কোনো ধরনের কোনো প্যারানরমাল ঘটেছে বলে শোনা যায় না। তবে আরো বছরখানেক ওখানে লাশ দাফন করার পরে গ্রামবাসীরা অন্য আর একটা জায়গায় কবরস্থান তৈরি করে। ওই কবরস্থানটা অনেকটা পরিত্যক্তই হয়ে যায়। কবরস্থানটা নাকি এখনো রয়েছে, তবে ওখানে কোনো ভয়ানক ঘটনা ঘটার নিদর্শন আর পরবর্তীতে শোনা যায়নি। সঙ্গত কারণে গ্রামের নামটি আমি বলি নাই। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ শাকিব খান ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। এমন ঘটনা আসলে আমরা কমই পাই। আদম জিনের ঘটনাগুলো আমরা অনেকদিন পর পেলাম, বিশেষ করে কবরস্থান রিলেটেড ঘটনা আর কি। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবার আপনাদেরকে শোনাবো এক মর্মান্তিক ভৌতিক ঘটনা। আর এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন
এর আগে ওনার ঘটনা আমরা শেয়ার করেছি। ওনার নাম মোহাম্মদ রাজু হোসেন। ওনার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার বক্তাবলিতে। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, রয়েছেন সিঙ্গাপুরে। তো ওনার বাবার চাকরির সুবাদে 1993 সাল থেকে 2010 সাল পর্যন্ত ওনাদেরকে গাজীপুর জেলার টঙ্গী থানার মধুমিতা রোডে বসবাস করতে হতো। আর এই ঘটনাটি সেই সময়ের, তবে ঘটনাটির সাল ওনার ঠিক মনে নেই। উনি এবং ওনার বড় বোন ছোটবেলায় আরবি পড়তেন একজন হাফেজা খালার কাছে, মানে ওনার ওই খালা কোরআনে হাফেজা ছিলেন। তো যেহেতু উনি ছোট, তাই হাফেজা খালা ওনাকে ওনার বোনের সাথে আরবি পড়াতে রাজি হন। মূলত ঘটনাটি ঘটেছিল ওই হাফেজা খালার স্বামীর সাথে। লোকমুখে ওনারা ওনার স্বামীর ঘটনা আংশিকভাবে বা এলোমেলোভাবে জানতে পেরেছিলেন। একদিন ওনাকে অনেক অনুরোধ করেন যেন ওনার স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনাটি ওনাদের সাথে শেয়ার করেন। প্রথমে উনি রাজি না হলেও অনেক জোরাজুরির কারণে একদিন সেই মর্মান্তিক ঘটনাটি উনি বলতে রাজি হন। তো ওনার স্বামীও ছিলেন একজন কোরআনের হাফেজ। উনি হাফেজ হলেও কোনো মসজিদ বা মাদ্রাসায় ইমামতি বা চাকরি করতেন না। উনি সকালবেলা এলাকার ছোট ছেলে মেয়েদেরকে আরবি পড়াতেন, যে যেটা হাদিয়া দিত উনি সেটাই খুশি মনে নিতেন। আর বিকালবেলা টঙ্গী বাজারের একটা কাপড়ের দোকানে সময় দিতেন, সেখান থেকেও কিছু হাদিয়া পেতেন। এতে করে ওনাদের সংসার আল্লাহ ভালোই চালিয়ে নিচ্ছিলেন। ওনাদের কিন্তু কোনো সন্তানাদি ছিল না। এই কারণে এই হাফেজা খালা ওনার বোনের মেয়েকে ওনাদের সাথে রেখে লালন পালন করতেন। প্রতিদিনের মতো একদিন ওনার স্বামী বাসা থেকে বের হন দোকানে যাওয়ার জন্য। যেহেতু ওনাকে রাত 10টা কি 11টা এই সময় পর্যন্ত কাজ করতে হতো, এই কারণে উনি প্রায় সময় রাতের খাবারটা সাথে নিয়ে যেতেন। রাতের বেলা এসে যদি বেশি রাত্রে খেতেন, ওনার অ্যাসিডিটির সমস্যা হওয়ার একটা ভাব ছিল আর কি, এই জন্য উনি রাতের খাবারটা সাথে নিয়ে যেতেন। যেহেতু বিকালের দিকে বাড়ির থেকে বের হতেন, এই কারণেই মূলত এই হাফেজা খালা ওই রাতের খাবারটা ওই সময় দিয়ে দিতেন। একদিন কি হয়, ওনাদের বাসায় ইলিশ মাছ রান্না হয়েছে। তো তিনি খাবার সাথে করে নিয়ে যাচ্ছেন। তো ওনার যে যাওয়ার যে পথ, এটা হচ্ছে মধুমিতা রেল লাইন ক্রসিং এর 150 অথবা 200 মিটার দূরে একটা বিশাল শিমলতলা গাছ ওই সময়তে ছিল, এখন আছে কিনা বলতে পারেন নাই অবশ্য। তো ওই গাছ নিয়ে লোক মুখের মুখে অনেক কথাই শোনা যেত। তো ওনার স্বামী ওই ইলিশ মাছের তরকারি এবং খাবার নিয়ে যখন ওই তুলা গাছের নিচে রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ওই দুপুর এবং বিকালের মধ্যবর্তী একটা সময় হঠাৎ করে তার কানের কাছে মনে হলো ফিসফিস করে কেউ বলে ওঠে, আমি অনেক ক্ষুধার্ত, তোর খাবারগুলো আমাকে দিয়ে যা, অনেক দিন আমি ইলিশ মাছ খাই না। তো ওনার স্বামী ওই ফিসফিস করে কথার কোনো উত্তর না দিয়ে উনি ওনার মতো করে হেঁটে যাচ্ছিলেন। আবারও মনে হলো কানের কাছে কেউ ফিসফিস করে বলে উঠল, আমি অনেক ক্ষুধার্ত, তোর খাবারগুলো আমাকে দিয়ে যা। তো যেহেতু এই হাফেজা খালার স্বামীও একজন কোরআনের হাফেজ ছিলেন, উনি কিছু সূরা পড়ে শরীর বন্ধ করে উনি ওনার গন্তব্যের দিকে যাচ্ছেন। তৃতীয়বারের মতো ওই অদৃশ্য কেউ আবার বলে ওঠে, এবার একটু ধমকের সুরে, কিন্তু ফিসফিস করে না, বলে খাবারগুলো আমাকে দে, নয়তো এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে। তখন এই হাফেজা খালার স্বামী উনি চিন্তা করলেন যে আমি গরিব মানুষ, এই খাবারগুলো যদি একে দিয়ে যাই তখন খাবার তো আমাকে কিনে খেতে হবে, অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে। এই কারণে উনি চিন্তা করলেন এইটা কোনো মেসোজিন হবে, আর এই মেসোজিন গুলোকে খাবার না দিলে কিছু হবে না, এরা এমনিতেই ভয় দেখায়, আর তাছাড়া এখন হলো দিনের বেলা, আমাকেও কিছুই করতে পারবে না। এই চিন্তা করে উনি ওনার মতো হেঁটে ওনার কাজে চলে যান। রাত্রে উনি বাসায় এসে ওনার স্ত্রীকে পুরো বিষয়টা বলেন। এর মধ্যে কেটে যায় অনেকগুলো দিন। ওই গাছের নিচ দিয়ে ওনার হাজবেন্ড আসা যাওয়া করে, কিন্তু আর কোনো সমস্যা হয়নি। একদিন ওনার বোনের যে মেয়ে, যাকে ওনারা লালন পালন করতেন, সে একদিন বায়না ধরে যে সে পিঠা খাবে। সে যেহেতু ছোট মানুষ বায়না ধরেছে, এই কারণে ওনার স্বামী
পিঠা তৈরির যে সমস্ত উপকরণগুলো এগুলো সবকিছু বাজার থেকে কিনে এনে দেন পিঠা বানানোর জন্য। এবং ওনার স্বামী এটাও বলেন যে কিছু পিঠা বেশি করে বানাও, দোকানে গেলে আমি আমার সহকর্মীদেরকে খাওয়াবো। তো ওই হাফেজা খালা তো পিঠা বানিয়েছেন। পিঠা বানানোর পর ওনার স্বামীর কথা মতো কিছু পিঠা টিফিন ক্যারিয়ারে ভরে দিয়েছেন দোকানে নিয়ে যাওয়ার জন্য। তো ওনার হাজবেন্ড তো আগের মতোই দোকানের উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু উনি তো বুঝতে পারেননি যে ওনার সামনে কি পরিণতি আছে। উনি যখন ওই তুলা গাছের নিচ দিয়ে যাচ্ছিলেন তখনই বাধে এক বিপত্তি। আবারও কেউ ফিসফিস করে বলে ওঠে, সেদিন তো তোর কাছে মাছ খেতে চেয়েছিলাম, দিসনি। আমি বললাম আমি অনেক ক্ষুধার্ত, তাও দিলি না। আজ তোর পিঠাগুলো আমাকে দিয়ে যা, আর যদি না দিস তাহলে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এদিকে কি হয়, হাফেজা খালার স্বামী উনি সাফ সাফ বলে দেন যে তোকে আমি কোনো পিঠা দেব না। এদিকে উনি তো কোরআনে হাফেজ, বুঝতে পারলেন যে সে যেহেতু এবার হুমকি দিচ্ছে ওর একটা ক্ষতি করতে পারে, এই কারণে উনি কোরআন শরীফের বিভিন্ন আয়াতগুলো পাঠ করতে শুরু করলেন। উনি যখনই কোরআন শরীফের আয়াতগুলো পাঠ করতে শুরু করেছেন, কেবল কোনো অংশ শেষ করেননি, ধরেন যে কোনো সূরা শুরু করেছে শেষ করেননি, যখনই শুরু করেছেন মাত্র তখনই উনি চোখের সামনে দেখছেন সবকিছু মনে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, চারদিকে ভয়ঙ্কর ঝড় তুফান শুরু হয়ে গেল, আর এর মধ্যে অদৃশ্য কোনো একটা শক্তির মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। উনি ওই জিনিসটাকে দেখতে পাচ্ছিলেন না, কিন্তু তাকে প্রচন্ড ভাবে আঘাত করছিল। এক পর্যায়ে কিন্তু এই হাফেজা খালার স্বামী তার সাথে পেরে উঠছিল না। ওই অশরীরীটি ওনার স্বামীকে প্রচন্ড ভাবে আঘাত করতে থাকে। এদিকে দূরে থাকা কিছু মানুষ দেখতে পায় অদৃশ্য কোনো কিছু ওনার স্বামীকে ধোপারা যেভাবে কাপড় ধোয় ঠিক সেভাবে আছাড় দিচ্ছে। তো মানুষজন এটা দেখে দৌড়ে ওনার কাছে এসেছে। মানুষজন কিন্তু ওখানে আবহাওয়া কোনো খারাপ দেখেনি, এমনটা না যে ওখানে ঝড় বাদল হচ্ছে এরকমটা, ওইটা শুধু ওনার স্বামী দেখেছিলেন। তো মানুষজন যখন কাছে আসে তখন ওই অদৃশ্য শক্তিটি ওই হাফেজা খালার স্বামীকে ওখানে ফেলে রাখে। এদিকে ওনার স্বামী যেহেতু ওই দিক দিয়ে সবসময় আসা যাওয়া করতেন, আশেপাশের মানুষজন তো ওনাকে চিনতেন, আর ভালো মানুষ হওয়ার সুবাদে অনেক মানুষই তাকে খুব পছন্দ করতেন। কয়েকজন দ্রুত ওনার বাড়িতে খবর দেন। খবর পাওয়ার পরে এই হাফেজা খালা এখানে চলে আসেন। এসে দেখেন ওনার স্বামীর অবস্থা আধমরা হয়ে গেছে। তবে নিজের স্ত্রীকে দেখে কিছুটা সাহস পান এবং বলেন যে কি হয়েছিল। তখন উনি তো কান্নাকাটি শুরু করেছেন। এদিকে কিছু মানুষ দ্রুত একটা ভ্যান গাড়ি নিয়ে আসে হসপিটালে নেওয়ার জন্য। তো এখন হসপিটালে নেবে কিছু টাকা পয়সা তো দরকার। হাফিজা খালা তো দৌড়ে বাড়ি থেকে চলে এসেছেন। উনি ওনার স্বামীকে ভ্যানে তোলার পর ওই লোকগুলো চলে যায়। কিছুটা পথ আগানোর পর ওই হাফিজা খালা ভ্যানওয়ালাকে বলেন যে ভাই তুমি একটু দাঁড়াও, আমি দৌড়ে বাসার থেকে কিছু টাকা পয়সা নিয়ে আসি, হসপিটালে গেলেও তো কিছু টাকা পয়সা লাগবে। তো ভ্যানওয়ালা রাজি হন। তখন ভ্যানের উপর ওনার স্বামীকে রেখে দৌড়ে বাড়িতে গিয়েছেন। তো বাড়ি থেকে উনি যখন ফেরত আসছেন, সময়টা কিন্তু খুব বেশি না, অল্প সময়। তো যখন ফেরত আসেন তখন দূর থেকে দেখছেন যে ওই যে ভ্যানওয়ালা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং ওনার স্বামীর যে বডিটা, এই বডিটা ভেসে ভেসে আস্তে আস্তে ওই শিমুল তুলা গাছের দিকে যাচ্ছে। উনি এই দৃশ্য দেখে উনি নিজেও অজ্ঞান হয়ে যান। ওরা যখন জ্ঞান ফেরত আসে তখন উনি দেখতে পান উনি ওনার নিজের ঘরেই শুয়ে আছেন, আর বাইরে অনেক মানুষের কথার শব্দ। উনি খেয়াল করেন ওনার আশেপাশেও অনেক মহিলারা আছেন। তো শব্দ শুনে উনি বাড়ির বাইরে গিয়ে যে দৃশ্যটা দেখেন, এই দৃশ্য আসলে কোনো স্ত্রীর পক্ষে দেখাই সম্ভব নয়। উনি দেখতে পান খাটিয়াতে একজন মানুষকে শুইয়ে রাখা হয়েছে, গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে, আর এটি আর কেউ নয়, ওনার স্বামী। ওই দুষ্টু অশরীরীটা ওনার স্বামীকে নির্মম ভাবে হত্যা করেছিল। মূলত আধমরা অবস্থায় ফেলে রেখে সে চলে যায়, কিন্তু পরবর্তীতে যখন ওই ভ্যানওয়ালা একা ছিল, এরপরে সে আবার তার স্বামীকে আক্রমণ করে এবং ওই আক্রমণে সে মারা যায়। প্রথম আক্রমণে শরীরটা অনেক দুর্বল হয়ে পড়েছিল, এই জন্য দ্বিতীয় আক্রমণে সে কোনো সূরা বা কোনো দোয়া, কোনো দুরুদ, মানে কোরআন শরীফের কোনো আয়াত বা সূরা পড়ারই সে কোনো সুযোগই পায়নি, যার ফলে নিজেকে সে দোয়া দুরুদ পড়ে শরীরটাকে বন্ধ করতে পারেনি।
হয়তো এই কারণেই ওই জিনটা তার উপর আবার আক্রমণ করতে পেরেছিল। তো এভাবেই ওনার স্বামীর মর্মান্তিক মৃত্যু ঘটে। আর এই ঘটনার কিছু অংশের সাক্ষী উনি নিজেই ছিলেন, যেটা উনি নিজের চোখে দেখেছিলেন যে ওনার স্বামীর বডিটা আস্তে আস্তে ভেসে ভেসে শিমুলতুলা গাছের দিকে যাচ্ছে। এটা কিন্তু একদম দিনের বেলার ঘটনা, এমনটা না যে অনেক রাতের বেলা ঘটেছে, বিষয়টা এরকম নয়। এবং অনেক মানুষ ওই ঘটনার সাক্ষী ছিলেন। পরবর্তীতে এই যে রাজু হোসেন ভাই, ওনারা কিন্তু টঙ্গী থেকে সাভারে চলে এসেছিলেন। ওই হাফেজা খালা উনি তো একটা বাসায় ভাড়া নিয়ে থাকতেন। পরবর্তীতে উনি কোথায় গিয়েছিলেন এটা আর বলতে পারেন না, হয়তোবা উনি অন্য কোথাও চলে গিয়েছেন। কালের বিবর্তনে এই ঘটনাটি হারিয়ে যেতে বসেছিল। রাজু হোসেন ভাই এমনটাই জানিয়েছেন। আফটার দ্য হোল ওয়ার্ল্ডের মাধ্যমে এই ঘটনাটি আবার মানুষের সামনে উপস্থাপিত হলো এবং অনেকেই এই হাফেজা খালার স্বামীর মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি জানতে পারলেন। হয়তোবা হাফেজা খালার সেই বোনের মেয়ে, উনি এখন ভালো আছেন, সুস্থ আছেন, হয়তোবা উনি শুনছেন, অথবা ওনার সন্তানাদি, উনি যদি বিবাহিত হয়ে থাকেন ওনার সন্তানাদি শুনছেন, বা হাফেজা খালাও হয়তোবা পরবর্তীতে কোনো না কোনো মাধ্যমে এটা শুনতে পারেন। যেহেতু ওই হাফেজা খালার নামটা রাজু হোসেন ভাই বলতে পারেননি, যার কারণে হয়তোবা লোকমুখে কোনোভাবে হাফেজা খালার কাছে যেতে পারে যে ওনার এই ঘটনাটি অনেকেই জানতে পেরেছেন।